नमस्कार फ्रेंड्स, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি তোমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার এ টু জেড প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে সমস্ত কি পয়েন্টগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করে দিচ্ছি এক ঝলকে। তো সর্বপ্রথম আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে সেট। সেট সম্পর্কে আমরা সবাই জানি সেট হচ্ছে কি না, ওয়েল ডিফাইন্ড অ্যান্ড কালেকশন অফ ডিস্টিং অবজেক্ট ইজ নোন অ্যাজ সেট। এটা সম্পর্কে জানার দরকার নেই, একদম আমরা জেনে নেবো কি না ফাইনাইট এলিমেন্ট। ফাইনাইট সেট কাকে বলছে না, একটা সেটকে আমরা তখনই ফাইনাইট সেট বলবো যদি তার মধ্যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকে, অথবা ফাই, এই যে ফাই সেটটাকে বলা হচ্ছে কিনা একটা ফাইনাইট সেট। এটা আমরা মনে রেখে দেবো। পরবর্তী নেক্সট আমরা যেটাকে বলবো সেটা হচ্ছে ডিসজয়েন্ট সেট। আচ্ছা, ডিসজয়েন্ট সেট কাকে বলছে? দুটো সেটের যদি ইন্টারসেকশন ভ্যালুটা ফাই হয় তখন সেই দুটো সেটকে একে অপরের ডিসজয়েন্ট সেট বলবো। পরবর্তী আমরা যেটা জানবো সেটা হচ্ছে সেট অফ সেট বা পাওয়ার সেট। কি জিনিস না, দ্য কালেকশন অফ অল সাবসেট অফ এন নন এমটি সেট ইজ কল্ড দ্য পাওয়ার সেট। অর্থাৎ পাওয়ার সেটকে আমরা ডিনোট করি কি দ্বারা না, পি বা পি অফ এস দ্বারা। তো আমাদের যেটা ইম্পর্টেন্ট জিনিস যেটা মনে রাখতে হবে পরীক্ষার জন্য, যদি কোনো একটা সেটে এস এন সংখ্যক এলিমেন্টকে কন্টেন্ট করে তাহলে তার পাওয়ার সেটটা টু টু দি পাওয়ার এন সংখ্যক এলিমেন্টকে কন্টেন্ট করবে। যেমন আমি এখানে ধরে নিলাম লেট এ ইকুয়াল টু একটা সেট 1 3 5 এর, তো সুতরাং এখানে নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে 3টে। তাহলে সুতরাং এর যে পাওয়ার সেট আছে তো সেই পাওয়ার সেটে কতগুলো এলিমেন্টকে কন্টেন্ট করবে না, 2 টু দি পাওয়ার n, দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 3, দ্যাট মিন্স 8টা এলিমেন্টকে কন্টেন্ট করবে। এবার আমরা জানবো রিলেশন। হোয়াট ইজ রিলেশন? অর্থাৎ রিলেশন হচ্ছে এ আর বি দুটো নন এমটি সেট, এবং এই যে রিলেশন বিটুইন এ অ্যান্ড বি, এই এ এবং বি এর মধ্যে যে রিলেশনটাকে ডিনোট করা হয় কি দ্বারা না, এ ক্রস বি দ্বারা। অর্থাৎ যে কার্টেসিয়ান প্রোডাক্ট, দুটো সেটের যে কার্টেসিয়ান প্রোডাক্টটা হয় সেই কার্টেসিয়ান প্রোডাক্টের যতগুলো এলিমেন্ট আছে তাদের যে সাবসেটটা বা যে অর্ডার পেয়ারগুলো পাচ্ছি তাদের যে সাবসেটটা হচ্ছে সেটা একটা রিলেশনকে ডিনোট করে। তো দেখো, রিলেশন বিটুইন এ অ্যান্ড বি ডিনোটেড বাই রো অর আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। অর্থাৎ এটা এ ক্রস বি এর যে টোটাল সেটটা হচ্ছে তার মধ্যে নাম্বার অফ সাবসেটটাকে এটা কি রিলেশনকে ডিনোট করছে। যেমন আমি ধরে নিলাম এখানে একটা এ একটা সেট যার মধ্যে কি এ বি সি 3টে এলিমেন্ট আছে, বি একটা সেট যার মধ্যে 1 2 3 3টে এলিমেন্ট আছে। অর্থাৎ এ ক্রস বি যদি আমরা করি তাহলে এর মধ্যে নাম্বার অফ এলিমেন্ট কতগুলো হবে না, এর মধ্যে নাম্বার অফ এলিমেন্ট ক্রস এর মধ্যে নাম্বার অফ এলিমেন্ট। ধরে নিলাম এ সেটে n সংখ্যক এলিমেন্ট এবং বি সেটেও যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে এ ক্রস বি এর মধ্যে n ক্রস, দ্যাট মিন্স n স্কয়ার সংখ্যক এলিমেন্ট থাকবে। তো এই যে এদের মধ্যে থেকে যে একটা সাবসেট নেবো সেটা হচ্ছে আমার রিলেশন। আচ্ছা, এখান থেকে বেশ কয়েকটা জিনিস এক্সাম পয়েন্ট অফ ভিউর জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন দেখো, ধরে নিলাম এ একটা সেট যার মধ্যে m সংখ্যক এলিমেন্ট কন্টেন্ট করছে, বি অ্যানাদার একটা সেট যেটা n সংখ্যক এলিমেন্টকে কন্টেন্ট করছে, তাহলে এ ক্রস বি সেটটা সেটা অবশ্যই mn সংখ্যক এলিমেন্টকে কন্টেন্ট করবে। আর দেখো, এই যে এ ক্রস বি এর যে পাওয়ার সেটটা আছে অর্থাৎ পি অফ এ ক্রস বি সেটা কত না 2 টু দি পাওয়ার mn সংখ্যক এলিমেন্টকে কন্টেন্ট করবে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, এগুলো সব পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে ইউনিভার্সাল রিলেশন অ্যান্ড এমটি রিলেশন কাকে বলছে না, দ্য রিলেশন এস ক্রস এস যেটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল রিলেশন। আর যদি কোনো একটা রিলেশনের মধ্যে কোনো এলিমেন্ট না থাকে অর্থাৎ ফাই যদি থাকে তখন সেটাকে বলা হচ্ছে কিনা এমটি রিলেশন। এবার আমরা জানবো কি না রিফ্লেক্সিভ রিলেশন। আচ্ছা, রিফ্লেক্সিভ রিলেশন মানে কি, আমরা যেমন একটা যে কোনো সেট ধরলাম এস ইকুয়াল টু এ কমা বি কমা সি, এর মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে প্রত্যেকটা এলিমেন্টই যদি একই সংখ্যার অর্ডার পেয়ার আকারে থাকে, অর্থাৎ ডবল এ ডবল বি বা ডবল সি, এ বি বি সি সি যদি 3টে এলিমেন্টই থাকে তখন সেক্ষেত্রে কি বলবো না, সেটা রিফ্লেক্সিভ রিলেশন। আচ্ছা, যদি দুটো এলিমেন্ট কন্টেন্ট করে তাহলে ডবল এ ডবল বি, এই যে এইটা এই আকারে যদি থাকে তখন তাকে বলবো কি না রিফ্লেক্সিভ রিলেশন। তো এটা আমাদের মনে রাখতে হবে। এবার দেখো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন কত না, একটা সেটের মধ্যে নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন ইকুয়াল টু, আমি ধরে নিলাম কি না এস হচ্ছে একটা সেট যার মধ্যে n সংখ্যক এলিমেন্ট কন্টেন্ট করছে, তাহলে এস ক্রস এস সেটটা কত না n স্কয়ার সংখ্যক এলিমেন্টকে কন্টেন্ট করবে। তাহলে এর যে পাওয়ার সেটটা পি অফ এস ক্রস এস এটা কত সংখ্যক এলিমেন্টকে কন্টেন্ট করবে না, আমরা জানি 2 টু দি পাওয়ার n। এখানে যেহেতু এস ক্রস এস সেটটা n স্কয়ার এলিমেন্টকে কন্টেন্ট করছে, তো সুতরাং এস ক্রস এস এর পাওয়ার সেটটা 2 টু দি পাওয়ার n স্কয়ার সংখ্যক এলিমেন্টকে কন্টেন্ট করবে। টোটাল নাম্বার অফ এলিমেন্ট ইন এস ক্রস এস ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n স্কয়ার। এবার আমাকে যদি জিজ্ঞেস করে টোটাল নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন, তাহলে রিফ্লেক্সিভ রিলেশনের মধ্যে কত না 2 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n, এটা আমাদের মনে রেখে দিতে হবে। টোটাল নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন 2 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n। আচ্ছা, নেক্সট চলে যাই। এবার আমরা জানবো সিমেট্রিক রিলেশন। সিমেট্রিক রিলেশনের ক্ষেত্রে কি না, আমরা জানি অবশ্যই এ বি যদি থাকে তাহলে বি এ কে থাকতে হবে, সেটা হচ্ছে সিমেট্রিক রিলেশন। তো সিমেট্রিক রিলেশনের নাম্বার অফ সিমেট্রিক রিলেশন কতগুলো হয় না, 2 টু দি পাওয়ার n ইন্টু n প্লাস 1/2। দেখো, নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন কত ছিল, 2 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n। আর নাম্বার অফ সিমেট্রিক রিলেশন কত এটা মনে রাখতে হবে, দেখো n স্কয়ার মাইনাস n ছিল, এটা হচ্ছে কি n স্কয়ার প্লাস n ডিভাইডেড বাই 2, ঠিক আছে। আর যদি তোমাকে জিজ্ঞেস করে নাম্বার অফ রিফ্লেক্সিভ অ্যান্ড সিমেট্রিক বোথ রিলেশন যদি থাকে নাম্বার অফ রিলেশন, তখন সেক্ষেত্রে কত হবে, এই যে এটা কত আছে n ইন্টু n প্লাস 1/2, এটা হয়ে যাচ্ছে n ইন্টু n মাইনাস 1/2। তাহলে তিনটে জিনিস আমি শিখলাম। টোটাল নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন কত বললাম, 2 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n। টোটাল নাম্বার অফ সিমেট্রিক রিলেশন কত বললাম, 2 টু দি পাওয়ার n স্কয়ার প্লাস n/2 বা n ইন্টু n প্লাস 1/2। আর টোটাল নাম্বার অফ রিফ্লেক্সিভ অ্যান্ড সিমেট্রিক রিলেশন ইকুয়াল টু কত, 2 টু দি পাওয়ার n ইন্টু n প্লাস 1/2।
এবার দেখো ট্রানজিটিভ রিলেশন আমরা জানি এবি আর বিসি যদি থাকে তাহলে এসিটা এর মধ্যে থাকবে। এবার দেখো কোয়াসি অর্ডার রিলেশন কি না, যদি রিফ্লেক্সিভ আর ট্রানজিটিভ কোনো একটা রিলেশন হয় তখন সেই রিলেশনটার নাম হচ্ছে কিনা কোয়াসি অর্ডার রিলেশন। আর ইকুইভ্যালেন্স রিলেশন কাকে বলে আমি কিছুক্ষণ আগেই বললাম, যদি রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ তিনটে রিলেশনে যদি হোল্ড করে যায় তখন তাকে বলা হচ্ছে কিনা ইকুইভ্যালেন্স রিলেশন। এবার দেখো অ্যান্টিসিমেট্রিক রিলেশন কাকে বলছে, যদি এ কমা বি বিলংস টু রো এর মধ্যে থাকে এবং বি কমা বিলংস টু এর মধ্যে কিউ এর মধ্যে থাকে বা রো এর মধ্যে থাকে, রো যদি একটা আমার রিলেশন হয় তাহলে যদি এ বি বিলংস টু রো এবং বি এর বিলংস টু রো হয় তখন আমরা, এবং এই দুটো থেকে যদি ইমপ্লাই করে এ ইকুয়াল টু বি তখন সেটাকে বলবো কিনা অ্যান্টিসিমেট্রিক রিলেশন। আচ্ছা, এ বি বিলংস টু রো এর জন্য যদি বি এ বিলংস টু রো হয় তখন সেটা অনলি সিমেট্রিক, আর যদি এ বি বিলংস টু রো এবং বি এ বিলংস টু রো এর জন্য যদি এ ইকুয়াল টু বি ডিনোট করে তখন সেটাকে বলা হচ্ছে কিনা অ্যান্টিসিমেট্রিক রিলেশন। আচ্ছা, এবার আমরা দেখবো সেটা হচ্ছে সফট অর্ডার রিলেশন কাকে বলে না, যদি অ্যান্টিসিমেট্রিক প্লাস ট্রানজিটিভ হয় তখন সেই রিলেশনটাকে বলা হচ্ছে কিনা সফট অর্ডার রিলেশন। আর পার্সিয়াল অর্ডার রিলেশন কাকে বলে না, রিফ্লেক্সিভ এবং অ্যান্টিসিমেট্রিক আর ট্রানজিটিভ। দেখো রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভকে একত্রে বলেছিল ইকুইভ্যালেন্স রিলেশন, আর রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক এবং ট্রানজিটিভ যদি তিনটে হয় এদেরকে একত্রে বলা হচ্ছে কিনা পার্সিয়াল অর্ডার রিলেশন। এবার দেখো কয়েকটা খুব গুরুত্বপূর্ণ সূত্র আছে, বলছে ইকুইভ্যালেন্স রিলেশনে যদি আমরা ইনভার্স করি সেটাও কি হবে, একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে। দুটো ইকুইভ্যালেন্স রিলেশনের যদি ইন্টারসেকশন নেই তখন সেটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে। আচ্ছা, যদি দুটো রিফ্লেক্সিভ রিলেশনের যদি ইউনিয়ন নিয়ে নিই তখন সেটা রিফ্লেক্সিভ রিলেশন হবে, আর দুটো সিমেট্রিকের যদি সিমেট্রিক রিলেশনের যদি ইউনিয়ন নিয়ে নিই তখন সেটা কি হবে না, সিমেট্রিক রিলেশন হবে। এগুলো একটু হালকা করে আমাদের মনে রেখে দিতে হবে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি ম্যাপিং। আচ্ছা, ম্যাপিং এর ডেফিনেশনটা কি না, ম্যাপিং এর ক্ষেত্রে আমাকে দুটো সেট নিতে হবে। সাপোজ ধরে নিলাম কি এ এবং বি দুটো নন এমটি সেট, এবং এ থেকে বি এর মধ্যে একটা ফাংশন ড্র করলে তখন সেই ফাংশনটাকে বলা হচ্ছে কিনা ম্যাপিং, ঠিক আছে। এবং যে ফাংশন থেকে যার উপর আমরা ফাংশনটা অ্যাপ্লাই করবো এবং ফাংশনটা অ্যাপ্লাই করার পর যে ভ্যালুগুলো পাবো, যে সেটটা পাবো, তো সুতরাং আমি ধরে নিলাম এ একটা প্রথমে গিভেন সেট, তো এ সেটটাকে বলা হচ্ছে কিনা ডোমেন সেট। আর এ সেটের উপর, এ সেটের এলিমেন্টের উপর ফাংশন অ্যাপ্লাই করার পর আমরা যে এলিমেন্টগুলো পাবো সেই এলিমেন্টগুলো কোথায় আছে না বি সেটের মধ্যে আছে, তার মানে সেটা হচ্ছে কিনা কোডোমেন সেট, ঠিক আছে। তো মনে রাখবে এ সেটটাকে বলা হচ্ছে ডোমেন সেট আর বি সেটটাকে বলা হয় কোডোমেন সেট, আর এটাকে ডিনোট করা হয় কত না এফ সাই দ্যাট এ টু বি আকারে। এবার দেখো আমাকে জানতে হবে কখন কোন ক্ষেত্রে আমার ম্যাপিং হবে না। সাপোজ দেখা গেল কি না এ একটা সেট এবং বি একটা সেট, এ সেটের একটা এলিমেন্ট যদি বি সেটের ডবল এলিমেন্টকে ম্যাপ করে, অর্থাৎ একটা থেকে যদি দুটো এলিমেন্টে ম্যাপ করে তখন সেক্ষেত্রে আমি বলে দেবো কি না সেটা আমার ম্যাপিং হবে না। পরবর্তী যেটা দেখো সেটা হচ্ছে কি না, যদি দেখা গেল যে এ সেট অর্থাৎ ডোমেন সেটের মধ্যে কোনো এলিমেন্ট যদি এক্সট্রা রয়ে যায়, অর্থাৎ অতিরিক্ত যদি কোনো একটা এলিমেন্ট রয়ে যায় তখন সেই এলিমেন্টটাকে আমি কি বলবো, তখন সেটাকে আমরা বলবো যে সেটা ম্যাপিং হোল্ড করবে না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যেমন দেখো 3 নম্বর যে অপশনটা লেখা আছে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য বি সেটে কিন্তু তার ইমেজ আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ সেটের দুটো এলিমেন্টের বি সেটে একটা ইমেজ আছে, সেটা থাকতে পারে। অর্থাৎ এ সেটের দুটো এলিমেন্টের জন্য বি সেটে একটা ইমেজ থাকতে পারে, কিন্তু এ সেটের একটা এলিমেন্টের বি সেটে দুটো ইমেজ থাকা চলবে না। অর্থাৎ যদি ঘুরিয়ে বলি, বি সেটে থাকা একটা এলিমেন্টের এ সেটে দুটো প্রি ইমেজ থাকতে পারে, কিন্তু এ সেটের একটা এলিমেন্টের বি সেটে দুটো ইমেজ থাকা চলবে না। অর্থাৎ এটা কি কিনা মেনি ওয়ান ম্যাপিং এর মধ্যে পড়ে যাচ্ছে। তো সুতরাং এই জিনিসটা আমাদের মাথার মধ্যে খেয়াল রাখতে হবে। আরো একটা কথা বলে রাখি, দেখো এখানে কি বললাম না, এ সেটের মধ্যে অর্থাৎ ডোমেন সেটের মধ্যে কোনো এলিমেন্ট এক্সট্রা থাকা চলবে না, কিন্তু কোডোমেন সেটের মধ্যে যদি এলিমেন্ট এক্সট্রা থাকে তাহলে কোনো প্রবলেম নেই। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো সুতরাং এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাপিং এর প্রত্যেকটা রুল ফলো করছে, দ্যাট মিনস এটা একটা ম্যাপিং হোল্ড করছে। আচ্ছা, পরবর্তী দেখো আর একটা এক্সাম্পল লেখা আছে 1 2 3 4 ABCD, এখানে প্রত্যেকটায় একটা আর একটা এলিমেন্টকে ম্যাপ করছে। তো সুতরাং এটা তো অবশ্যই আমরা বলে দিতে পারি কি না না এটা হচ্ছে একটা ম্যাপিং, ঠিক আছে। এবার আমাকে জানতে হবে অন টু ম্যাপিং আর ইনটু ম্যাপিং। হোয়াট ইজ ইনটু ম্যাপিং? ইনটু ম্যাপিং হচ্ছে এফ সাই দ্যাট এ টু বি, এই যে এই ম্যাপিংটাকে আমরা তখন ইনটু ম্যাপিং বলবো যদি আমার দেখা যায় এই যে কোডোমেন সেটে অর্থাৎ বি সেটে যদি এক্সট্রা কোনো এলিমেন্ট এক্সট্রা রয়ে যায় তখনই আমরা সেক্ষেত্রে বলে দেবো কি সেটা হচ্ছে ইনটু ম্যাপিং, ব্যাস, আর বেশি কিছু মনে রাখবো না। আর অনটু ম্যাপিং মানে কি? অনটু ম্যাপিং মানে হচ্ছে এটাই যে বি সেটের কোনো এলিমেন্টই এক্সট্রা থাকা চলবে না। যেমন দেখো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি 1 2 3 4 5 পাঁচটা এলিমেন্ট আছে, এখানে 1 আর 2 দুটোই কি না এতে ম্যাপ করেছে, 3টা বিতে ম্যাপ করেছে, 4টা সিতে ম্যাপ করেছে, 5টা ডিতে ম্যাপ করেছে। এটা মেনি ওয়ান, কিন্তু এটা অন টু ম্যাপিং, কারণ কি এখানে কোনো এলিমেন্ট বি সেটের টি সেটের মধ্যে কোনো এলিমেন্ট এক্সট্রা নেই। এবার দেখো তো একটা জিনিস মনে রাখবে, তাহলে এই যে অন টু ম্যাপিং এর অপর নাম হচ্ছে কি না সার্জেক্টিভ ম্যাপিং, ক্লিয়ার? তো এবার আমরা যেটা আসি সেটা হচ্ছে 1 to 1 ম্যাপিং। আচ্ছা, 1 to 1 অন টু আর 1 to 1 ইনটু। 1 to 1 ম্যাপিং মানে কি? যদি এ সেটের একটা এলিমেন্ট বি সেটের একটা এলিমেন্টে গিয়ে ম্যাপ করে তখন সেটাকে বলা হচ্ছে কিনা 1 to 1 ম্যাপিং। যেমন আমরা এক্ষেত্রে যেটা ম্যাথমেটিক্যালি কিভাবে ড্র করবো না, আমি যদি দুটো যে কোনো এলিমেন্ট নিয়ে নিই x1 এবং x2 দুটো ডিফারেন্ট এলিমেন্ট বা ডিস্টিংক্ট এলিমেন্ট ইন এ, তাহলে x1 নট ইকুয়াল যদি x2 হয় তাহলে f অফ x1 এবং f অফ x2 যে দুটো বের করবো সেই দুটো এলিমেন্টও কিন্তু অবশ্যই আলাদা হবে, অর্থাৎ তারা পরস্পরের সাথে ইকুয়াল হবে না। তখন আমরা সেটাকে কি বলতে পারবো না 1 to 1 ম্যাপিং।
এই ওয়ান টু ওয়ান ম্যাপিং এর অপর নাম হচ্ছে কিনা ইনজেক্টিভ ম্যাপিং, আর ওয়ান টু ওয়ান অন টু ম্যাপিং বা যার নাম হচ্ছে কিনা বাইজেক্টিভ ম্যাপিং, এগুলো সব পরবর্তী নামগুলো মনে রাখতে হবে। ওয়ান টু ওয়ান এর অপর নাম হচ্ছে ইনজেক্টিভ, অন টু ম্যাপিং এর অপর নাম হচ্ছে সার্জেক্টিভ, এবং ওয়ান টু ওয়ান অন টু ম্যাপিংকে বলা হচ্ছে একত্রে না বাইজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা ওয়ান টু ওয়ান অন টু মানে কি? একাধারে সেটা কি না ওয়ান টু ওয়ান হবে, আর অন টু মানে হচ্ছে কি না যার মধ্যে বি সেটের মধ্যে কোনো এলিমেন্ট এক্সট্রা আমার থাকবে না। ঠিক আছে, আর কনস্ট্যান্ট ম্যাপিং কাকে বলছে? যখন দেখা যাচ্ছে প্রত্যেক এ সেটের প্রত্যেকটা এলিমেন্টই বি সেটের একটা এলিমেন্টকে গিয়েই ম্যাপ করবে বা একটা এলিমেন্টের মধ্যে গিয়েই ম্যাপ করবে, তখন সেটাকে বলা হচ্ছে কিনা কনস্ট্যান্ট ম্যাপিং। আর আইডেন্টিটি ম্যাপিং কাকে বলছে? না যদি এফ অফ এ ইকুয়াল টু এ হয়, অর্থাৎ এ সেট এবং বি সেট, ডোমেন সেট এবং কোডোমেন সেট দুটো যদি সেম এলিমেন্ট যদি সেম এলিমেন্টে গিয়ে ম্যাপ করে, তখন সেটাকে বলা হচ্ছে কি না আইডেন্টিটি ম্যাপিং। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার দেখো নেক্সট আমরা চলে যাচ্ছি গেছে বেশ কিছু ইম্পর্টেন্ট থিওরেম আছে। সাপোজ ধরে নিলাম এফ সাই দ্যাট এ টু বি একটা ম্যাপিং, জি সাই দ্যাট বি টু সি একটা ম্যাপিং, এইচ সাই দ্যাট সি টু ডি একটা ম্যাপিং। ঠিক আছে, তো তাহলে এইচ নট জি নট এফ ইকুয়াল টু এইচ নট জি নট এফ, অর্থাৎ আমাদের এই যে এই অ্যাসোসিয়েট এটা ওই বাইনারি কম্পোজিশন যেটা আছে, কম্পোজিশনটা অবশ্যই কি হবে না অ্যাসোসিয়েটিভ প্রপার্টিকে হোল্ড করবে। ঠিক আছে, পরবর্তী যেটা আছে দেখো বলছি যদি এফ এ টু বি এবং এফ জি টু বি টু সি যদি দুটো ইনজেক্টিভ ম্যাপিং হয়, তাহলে জি ও এফ যেটা আছে সেটাও একটা ইনজেক্টিভ ম্যাপিং হবে। আর এফ সাই দ্যাট এ টু বি এবং জি সাই দ্যাট বি টু সি যদি বোথ সাবজেক্টিভ ম্যাপিং হয়, তাহলে জি ও এফটাও কি হবে না সাবজেক্টিভ ম্যাপিং হবে। আর এফ সাই দ্যাট এ টু বি এবং জি সাই দ্যাট বি টু সি যদি বোথ বাইজেক্টিভ ম্যাপিং হয়, তখন সে জি ও এফটাও কি হবে না বাইজেক্টিভ ম্যাপিং হবে। অর্থাৎ আমরা যেটা বললাম এফ এবং জি যদি দুটোই বোথ ইনজেক্টিভ হয় বা বোথ সাবজেক্টিভ হয় বা বোথ বাইজেক্টিভ হয়, সেক্ষেত্রে জি ও এফটাও কি হবে না ইনজেক্টিভ, সাবজেক্টিভ এবং বাইজেক্টিভ। এই ছিল ব্যাপার। পরবর্তী দেখো আমাদেরকে এখানে বেশ কিছু থিওরেম মনে রাখতে হবে। ইফ এফ সাই দ্যাট এ টু বি অ্যান ইনভার্টেবল ম্যাপিং দেন ইটস ইনভার্স ইজ ইউনিক। মনে রাখবে যদি কোনো একটা ম্যাপিং এর মধ্যে ইনভার্স প্রপার্টি হোল্ড করে, অর্থাৎ এটা যদি ইনভার্টেবল ম্যাপিং হয়, তাহলে সেই ইনভার্সটা অবশ্যই কি হবে না ইউনিক থাকবে, অর্থাৎ একটা এলিমেন্টের একটা ইনভার্স থাকবে, একটা এলিমেন্টের ডবল ইনভার্স থাকবে না। পরবর্তী দেখো এফ সাই দ্যাট এ টু বি ইনভার্টেবল ইফ অ্যান্ড অনলি ইফ এফ ইজ বাইজেক্টিভ ম্যাপিং। ঠিক আছে, বাইজেকশন ম্যাপিং, অর্থাৎ বলতে চাইছে এফটা যদি বাইজেক্টিভ ম্যাপিং হয় তবেই সেটা ইনভার্টেবল হবে, আর এফটা যদি ইনভার্টেবল হয় তখনই সেটা কি হবে না বাইজেক্টিভ ম্যাপিং হবে। এখান থেকে আমার শর্ট কোশ্চেন চলে আসতে পারে, থিওরেম বেসড কোশ্চেন যেগুলো আছে সেগুলো চলে আসতে পারে। ঠিক আছে, এবার দেখো যেটা লেখা আছে এফ সাই দ্যাট এ টু বি এবং জি সাই দ্যাট বি টু সি বি বোথ বাইজেক্টিভ ম্যাপিং। যদি এফ এবং জি দুটোই যদি বাইজেক্টিভ ম্যাপিং হয়, তাহলে দ্য ম্যাপিং জি ও এফটাও কি হবে আমরা জানি না বাইজেক্টিভ। দ্যাট মিনস জি ও এফ যদি বাইজেক্টিভ ম্যাপিং হয়, আমি এই কিছুক্ষণ আগে বললাম এফ এবং জি দুটোই যদি বাইজেক্টিভ ম্যাপিং হয়, তাহলে জিও এফটাও বাইজেক্টিভ ম্যাপিং হবে। আর আমি কি বললাম যদি এফটা বাইজেক্টিভ ম্যাপিং হয়, তাহলে সেটা কি ইনভার্টেবল হবে। দ্যাট মিনস জিও এফ সাই দ্যাট এ টু সি এটাও কি হবে না একটা ইনভার্টেবল ম্যাপিং হবে। যদি ইনভার্টেবল হয় তাহলে তার ইনভার্স প্রপার্টি হোল্ড করবে, অর্থাৎ ইনভার্স করা যাবে। অর্থাৎ জিও এফ অর্থাৎ জি কম্পোজিশন এফ তার যখন ইনভার্স করে দেবো, তখন সেটা কি হবে না এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার আমি চলে আসি পারমুটেশনে। পারমুটেশনের ডাইরেক্ট আমরা চলে আসবো কোথায় না পারমুটেশনের সাইকেলে। আচ্ছা পারমুটেশনের সাইকেল কি বলছি না, যেমন সাপোজ আমি এখানে দেখতে পাচ্ছি একটা পারমুটেশন লেখা আছে 1 2 3 4 5 6 2 5 4 4 3 1 6। এবার দেখো সাইকেলটা কিভাবে রেডি হবে না, সাইকেলটা রেডি হবে প্রথমে আমি একটা এলিমেন্ট থেকে শুরু করব। 1টা ম্যাপ করছে কোথায় 2 এ, 2টা ম্যাপ করছে 5 এ, 5টা ম্যাপ করছে আবার 1 এ। তার মানে কি এই যে 1 2 1 ম্যাপ করছে 2 এ, 2 ম্যাপ করছে 5 এ, 5 আবার ম্যাপ করছে 1 এ। তার মানে একটা সাইকেল কমপ্লিট। আবার দেখো 3টা ম্যাপ করছে 4 এ, 4টা ম্যাপ করছে 3 তে, অর্থাৎ 3 আর 4 একটা সাইকেল কমপ্লিট। 6টা ম্যাপ করছে 6 এ, তার মানে 6 একটা সাইকেল কমপ্লিট। তো এই যে এটাই হচ্ছে কিনা পারমুটেশনের সাইকেল, অর্থাৎ কোনো একটা ফুল পারমুটেশন একটা সাইকেলকেও ডিনোট করতে পারে বা একাধিক সাইকেলকে ডিনোট করতে পারে। ঠিক আছে, অর্থাৎ আমরা এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট সূত্র আছে, বলছে মাল্টিপ্লিকেশন অফ টু ডিসজয়েন্ট সাইকেল ইজ এ কমিউটেটিভ। অর্থাৎ কি না যদি তোমার কোনো একটা পারমুটেশনকে দুটো ডিসজয়েন্ট সাইকেল আকারে আমরা লিখতে পারি, তাহলে কি বলছি না মাল্টিপ্লিকেশন অফ টু ডিসজয়েন্ট সাইকেল ইজ কমিউটেটিভ। অর্থাৎ তখন আমরা যে দুটো ডিসজয়েন্ট সাইকেল আছে তাদের যে পারমুটেশনটা আছে তাদের যদি আমরা মাল্টিপ্লিকেশন করি অর্থাৎ এ ডট বি করি, তখন সেক্ষেত্রে কি হবে না এ ডট বি এবং বি ডট এ দুটোই কিন্তু সেম হবে। দ্যাট মিনস সেটা কমিউটেটিভ প্রপার্টিকে হোল্ড করবে। এবার দেখো এভরি পারমুটেশন অন এ ফাইনাইট সেট ইজ আইদার এ সাইকেল অর ইট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ প্রোডাক্ট অফ ডিসজয়েন্ট সাইকেল। অর্থাৎ প্রত্যেকটা পারমুটেশনকে আমরা কি করতে পারবো, হয় একটা সাইকেল আকারে প্রকাশ করতে পারবো, অথবা যদি পুরোটাকে একটা সাইকেল আকারে প্রকাশ করতে না পারি, তখন সেটাকে কি করতে পারবো না তিনটে বা দুই বা ততোধিক ডিসজয়েন্ট সাইকেলে আমরা একে প্রকাশ করতে পারবো। এবার আমরা চলে আসছি কি নেক্সট একদম ডাইরেক্টলি অর্ডার অফ দ্য পারমুটেশন। অর্থাৎ পারমুটেশনের অর্ডার কি না আমরা জানি এফ টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি i হয় তখন সেটা হচ্ছে কিনা পারমুটেশনের অর্ডার। ঠিক আছে, এনটাকে বলা হচ্ছে কিনা পারমুটেশনের অর্ডার। তো পারমুটেশনের অর্ডার বের করার জন্য কিন্তু একই পারমুটেশনকে বারবার ধরে মাল্টিপ্লাই আমি করবো না, তার নির্দিষ্ট রুল আছে, সেই রুলে আমরা চলে আসবো। তো সর্বপ্রথম থিওরেম কি বলছে, দ্য অর্ডার অফ এ পারমুটেশন অফ আর সাইকেল ইজ আর। অর্থাৎ যদি কোনো একটা পারমুটেশনের মধ্যে একটাই মাত্র সাইকেল তৈরি করা যায় এবং সেই সাইকেলের অর্ডার যদি আর থাকে, তখন তার গোটা পারমুটেশনের অর্ডার কত হয়ে যাবে না আর হয়ে যাবে। পরবর্তী বলছে দ্য অর্ডার অফ এ পারমুটেশন অন এ ফাইনাইট সেট ইজ দ্য এলসিএম অফ দ্য লেন্থ অফ ইটস ডিসজয়েন্ট
ডিসজয়েন্ট সাইকেল, অর্থাৎ কোনো একটা পারমুটেশনকে যদি বেশ কয়েকটা একটা কমপ্লিট সাইকেল আকারে প্রকাশ করতে না পারি, অর্থাৎ বেশ কয়েকটা ভেঙে ভেঙে সাইকেল আকারে প্রকাশ করতে হয়, তাহলে তার অর্ডার কত হবে না প্রত্যেকটা সাইকেলের যে লেন্থ আছে সেই সাইকেলের যে লেন্থ আছে সেই লেন্থের আমরা এলসিএমটা নিয়ে নেবো, তাহলে আমার কি বেরিয়ে যাবে না সেই পারমুটেশনের অর্ডার বেরিয়ে যাবে। যেমন দেখো এখানে 1 2 3 4 5 6 4 6 5 3 1 4 6 3 5 1 2, তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে সাইকেলে আমরা এখানে আলাদা করতে পেরেছি, একটা কি 1 4 5, একটা 2 6, একটা 3। তাহলে সুতরাং এর লেন্থ হচ্ছে 3, এর লেন্থ হচ্ছে 2 এবং এর লেন্থ হচ্ছে 1। দ্যাট মিন্স এলসিএম অফ দ্য 3 2 1 ইকুয়াল টু 6, দ্যাট মিন্স অর্ডার অফ দ্য পারমুটেশন ইজ ইকুয়াল টু 6। এবার দেখো পরবর্তী ক্ষেত্রে একই রকম জিনিস আমি আরো একটা বড় পারমুটেশন নিয়েছি, তার ক্ষেত্রেও দেখলাম কি 1 4 3 2 5 এবং 6 8 7, অর্থাৎ এর তিনটে, এর দুটো এবং এর তিনটে, এই তিনটা লেন্থের আমরা যদি এলসিএম নিয়ে নিই তখনই সেটা কি হয়ে যাবে না এর অর্ডার বেরিয়ে যাবে। তো আশা করি জিনিসটা বুঝতে পারলাম, পারমুটেশনের অর্ডার যদি বের করতে পারলে আমরা ফটাকসে বের করে নিতে পারবো। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি ট্রান্সপোর্টেশন। আচ্ছা ট্রান্সপোর্টেশনটা কি না এ টু সাইকেল ইজ কল্ড এ ট্রান্সপোর্টেশন, অর্থাৎ আমরা যখন একটা পারমুটেশনকে দুটো দুটো করে সাইকেল আকারে ট্রান্সফর্ম ভাঙবো তখন সেটাকে বলা হচ্ছে ট্রান্সপোর্টেশন। তো এই যে ভাঙার ক্ষেত্রে একটা নিয়ম আছে, যেমন দেখো আমি একটা সাইকেল আমি ড্র করলাম A1 A2 A3 A4, তো সুতরাং এটাকে আমি কি করবো না A1 A2 A2 A3 A3 A4 এইভাবে করবো না, কি করবো না A1টাকে ফিক্সড রেখে দেবো A1 A2 A1 A3 A1 A4, অর্থাৎ দেখে কি না তিনটে ট্রান্সপোর্টেশনের আকারে ভাঙতে পারলাম। একই রকম করে A1 A2 A3 A4 যেমন লেখা আছে A1 A2 A1 A3 এবং A1 A4, ঠিক আছে। তো এই একটাকে বলা হচ্ছে কি না ট্রান্সপোর্টেশন, অর্থাৎ একটা এভরি পারমুটেশন অন এ ফাইনাইট সেট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ প্রোডাক্ট অফ দ্য ট্রান্সপোর্টেশন, অর্থাৎ প্রত্যেকটা পারমুটেশনকেই আমরা কি করতে পারবো না অবশ্যই কি করতে পারবো না একাধিক ট্রান্সপোর্টেশনের আকারে তাকে ভাঙতে পারবো। তো অবশ্যই এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, কন্টেনিং অ্যাটলিস্ট 2 এলিমেন্ট, অবশ্যই দুটো এলিমেন্টকে আমাকে কন্টেন করতে হবে, কারণ সিঙ্গেল এলিমেন্ট হলে সেক্ষেত্রে ট্রান্সপোর্টেশন করা সম্ভব নয়। এবার আমাকে জানতে হবে ইভেন পারমুটেশন এবং অড পারমুটেশন কি জিনিস না। ইভেন পারমুটেশন হচ্ছে প্রোডাক্ট অফ ইভেন নাম্বার অফ ট্রান্সপোর্টেশন ইজ ইকুয়াল টু কল্ড দ্য ইভেন পারমুটেশন, and the product of odd number of transformation is called the odd permutation, অর্থাৎ কোন একটা পারমুটেশনকে যদি একটা ইভেন নাম্বার অফ পারমুটেশনের আকারে যদি ভাঙতে পারি তখন সেটাকে বলবো ইভেন পারমুটেশন, আর যদি আমাকে অড নাম্বার অফ ট্রান্সপোর্টেশনের আকারে যদি আমাকে ভাঙতে পারি তখন সেটাকে বলবো আমরা কি না অড পারমুটেশন। এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাকে মনে রাখতে হবে, যদি ইভেন ক্রস ইভেন বা অড ক্রস অড আকারে আমরা দুটো পারমুটেশনকে গুণ করি, দুটো ইভেন পারমুটেশনের গুণফল অবশ্যই একটা ইভেন পারমুটেশন হবে, দুটো অড পারমুটেশনের গুণফল অবশ্যই একটা অড ইভেন পারমুটেশন হবে, কিন্তু একটা ইভেন এবং একটা অড পারমুটেশনের গুণফল অবশ্যই কি হবে না একটা অড পারমুটেশন হবে। এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো সিমেট্রিক গ্রুপ, সিমেট্রিক গ্রুপের ক্ষেত্রে কি বলছে না আমরা জানি যে সিমেট্রিক গ্রুপ মানে কি সেই রো গ্রুপটা যেটা আছে 1 2 3 1 2 3 2 1 3 এগুলো সব করাবো একটু পরে আরো। তো দেখো বলছে একটা সিমেট্রিক গ্রুপের মধ্যে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, অর্থাৎ 1 2 3 করে ডট ডট করে n সংখ্যক এলিমেন্ট থাকে, অর্থাৎ তখন সেই গ্রুপের মধ্যে দ্য নাম্বার অফ পারমুটেশন কতগুলো হবে না ফ্যাক্টোরিয়াল n। এটা আমাদের পরীক্ষাতে ডিরেক্টলি কোশ্চেন পড়ে আসতে পারে। যেমন বললো S3 একটা সিমেট্রিক গ্রুপ, তাহলে S3 এর মধ্যে নাম্বার অফ এলিমেন্ট কত হবে না ফ্যাক্টোরিয়াল 3, মানে হচ্ছে কত না 6টা এলিমেন্ট। যদি বলে S5 তার মধ্যে নাম্বার অফ এলিমেন্ট নাম্বার অফ পারমুটেশন কতগুলো হবে, নাম্বার অফ পারমুটেশন হবে S5 মানে ফ্যাক্টোরিয়াল 5, তার মানে হচ্ছে কত 5 4 20 60 2 120, ঠিক আছে। এবার দেখো অল্টারনেটিভ গ্রুপ কাকে বলছে না এই যে একটা সিমেট্রিক গ্রুপের মধ্যে যদি ইভেন নাম্বার অফ পারমুটেশনকে আমরা নিয়ে নিই, সেই ইভেন নাম্বার অফ পারমুটেশনের গ্রুপটাকে বলা হচ্ছে কিনা অল্টারনেটিভ গ্রুপ। দেখো দেখা আছে দ্য সেট অফ অল ইভেন পারমুটেশন অন দ্য সেট 1 2 3 ডট ডট করে n ফ্রম এ গ্রুপ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন অফ পারমুটেশন ইজ কল্ড দ্য অল্টারনেটিভ গ্রুপ। তাহলে দেখো আমরা অবশ্যই বলতে পারবো কটা না এই যে একটা পারমুটেশনের মধ্যে নাম্বার অফ ইভেন পারমুটেশন আর অড পারমুটেশন যেটা থাকবে, তাহলে সেক্ষেত্রে কি না যদি টোটাল নাম্বার অফ পারমুটেশন ইন এ সিমেট্রিক গ্রুপ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n হয়, তাহলে টোটাল নাম্বার অফ অল্টারনেটিং গ্রুপ কতগুলো হবে না ফ্যাক্টোরিয়াল n/2 হবে। অবশ্যই আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার দেখো নেক্সট আমরা এখানে একটা ছোট্ট এক্সাম্পলের সাহায্যে ড্র দেখাচ্ছি। দেখো ডিটারমাইন এপ ইকুয়াল টু এটা ইজ অ্যান অড অর ইভেন পারমুটেশন। দেখো এই যে এই পারমুটেশনটা ইভেন না অড সেটা লেখার জন্য আমাকে সর্বপ্রথম এর সাইকেলে ভাগতে হবে। 1 যাচ্ছে 2 এ, 2 যাচ্ছে 3 এ, 3 যাচ্ছে 5 এ, 5 যাচ্ছে 1 এ, তার মানে 1 2 3 5 একটা সাইকেল হয়ে গেল। এবার দেখো 4 যাচ্ছে 6 এ, 6 যাচ্ছে 4 এ, তার মানে 4 আর 6 একটা সাইকেল হয়ে গেল। এবার দেখো আমাকে কি বলেছে এটা অড না ইভেন, তার মানে এই যে এই 4টা আছে এই 4টাকে আমাকে কি করতে হবে না ট্রান্সপোর্টেশনে ভাঙতে হবে। তাহলে 1 2 1 3 1 5, দেখো 1 2 1 3 1 5 আর এখানে 4 6 আছে একটা। তো সুতরাং আমি এখানে দেখলাম কি এর মধ্যে টোটাল কটা না 1 2 3 4টা আছে, তার মানে কি না এটা হচ্ছে একটা ইভেন পারমুটেশন। আচ্ছা যদি আমাকে এর অর্ডার বের করতে বলে তাহলে এর অর্ডার কত হবে না দেখলাম এই যে ফার্স্ট যে সাইকেলটা করেছি সেই সাইকেলের লেন্থ হচ্ছে 4 এবং পরবর্তী যে সাইকেলটা করেছি সেই সাইকেলের লেন্থ হচ্ছে 2, তার মানে কি এলসিএম অফ 4 2 দ্যাট মিন্স 4, এটা হচ্ছে কিনা এর অর্ডার বেরিয়ে গেল। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার দেখো নেক্সট চলে আসছে, এবার চলে আসি গ্রুপে, ঠিক আছে। তো গ্রুপের মধ্যে সর্বপ্রথম আমাকে জানতে হবে যেটা সেটা ক্লোজার প্রপার্টি অফ এ সেট, দ্যাট মিন্স কি না বাইনারি কম্পোজিশন। সাপোজ এস একটা সেট যেটা n সংখ্যক এলিমেন্টকে কন্টেন্ট করছে, তাহলে s ক্রস s কত সংখ্যক এলিমেন্টকে কন্টেন্ট করবে না n স্কয়ার সংখ্যক এলিমেন্টকে কন্টেন্ট করবে। এবার দেখো দ্য নাম্বার অফ ম্যাপিং ফ্রম a টু b, অর্থাৎ a থেকে b এর মধ্যে যে নাম্বার অফ ম্যাপিং দ্যাট মিন্স ফাংশন, দ্যাট মিন্স ক্লোজার প্রপার্টি, দ্যাট মিন্স বাইনারি কম্পোজিশন, ঠিক আছে। তো সুতরাং কি তোমাকে যদি বলে নাম্বার অফ ম্যাপিং ফ্রম a টু b, a থেকে b এর মধ্যে নাম্বার অফ ম্যাপিং কতগুলো হবে না n টু দি পাওয়ার n স্কয়ার। এটা মনে রাখার নিয়ম কি দেখো আমরা জানি
জানি যদি এ একটা সেট যদি এম সংখ্যক এলিমেন্টকে কন্টেন করবে, বি একটা সেট যদি এন সংখ্যক এলিমেন্টকে কন্টেন করে, তাহলে এ টু বি এর মধ্যে টোটাল নাম্বার অফ ম্যাপিং হবে কত না এন টু দি পাওয়ার এম। তো সেরকম একই জিনিস এখানে কত না এস ক্রস এস টু এস। তাহলে দেখো এস ক্রস আমরা জানি ক্লোজার প্রপার্টিটা কি হয় না এস ক্রস এস টু এস এ ম্যাপ করে। আচ্ছা, তো সুতরাং এই যে এস এর মধ্যে নাম্বার অফ এলিমেন্ট কত আছে না এন, আর এস ক্রস এস এর নাম্বার অফ এলিমেন্ট কত আছে না এন স্কোয়ার। তার মানে এখানে কত হবে না এন টু দি পাওয়ার এন স্কোয়ার। এটাই হচ্ছে কি টোটাল নাম্বার অফ ক্লোজার প্রপার্টি, দ্যাট মিনস টোটাল নাম্বার অফ ম্যাপিং। এবার দেখো পরবর্তী বলছে এটা কমিউটেটিভ বাইনারি কম্পোজিশন কতগুলো হবে না, দেখো এই যে এর মধ্যে কমিউটেটিভ বাইনারি কম্পোজিশনের সূত্র হচ্ছে এন টু দি পাওয়ার এন ইন্টু এন প্লাস 1/2, ঠিক আছে, এন টু দি পাওয়ার এন ইন্টু এন প্লাস 1/2। এটা হচ্ছে কমিউটেটিভ বাইনারি কম্পোজিশন কতগুলো হবে সেটা আমাদের মনে রাখতে হবে। এবার দেখো আমরা ডিরেক্টলি চলে আসছি কিসে না বেশ কয়েকটা জিনিস আছে, সেই পরপর কয়েকটা জিনিসকে আমরা এখানে ডাইরেক্টলি বের করে দিচ্ছি। সেমি গ্রুপ, ঠিক আছে, সেমি গ্রুপ কাকে বলছে না প্রথমে ছিল কি না গ্রুপয়েড। গ্রুপয়েড হচ্ছে অনলি যদি ক্লোজার প্রপার্টি কোনো একটা মানে সেট যদি ক্লোজার প্রপার্টি হোল্ড করে তখন সেটাকে আমি কি বলবো না গ্রুপয়েড। পরবর্তী যেটা আসছে সেটা সেমি গ্রুপ। সেমি গ্রুপ মানে কি যদি ক্লোজার প্রপার্টি এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দুটো প্রপার্টি হোল্ড হয়ে যায় তখন তাকে বলবো কি না সেমি গ্রুপ। মনোয়েড কাকে বলছে না যদি ক্লোজার অ্যাসোসিয়েটিভ এবং আইডেন্টিটি তিনটে প্রপার্টি হোল্ড হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে মনোয়েড। আর যদি ক্লোজার অ্যাসোসিয়েটিভ আইডেন্টিটি এবং ইনভার্স চারটা প্রপার্টি হোল্ড হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে গ্রুপ। তাহলে দেখো একটা জি যদি নন এমটি সেট হয় সেটা যদি ক্লোজ উইথ রেসপেক্ট টু নটের রেসপেক্ট যদি ক্লোজার প্রপার্টি হোল্ড করে যায় তখন তাকে বলা হচ্ছে কিনা গ্রুপয়েড। এই গ্রুপয়েডের মধ্যে যদি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে যায় তখন সেটা হচ্ছে সেমি গ্রুপ। সেমি গ্রুপের মধ্যে যদি আইডেন্টিটি প্রপার্টি হোল্ড করে যায় তখন সেটা হচ্ছে মনোয়েড। মনোয়েডের মধ্যে যদি ইনভার্স প্রপার্টি হোল্ড করে যায় তখন সেটা হচ্ছে গ্রুপ। আর এই গ্রুপের মধ্যে যদি কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে যায় তখন সেটাকে বলা হচ্ছে কি না অ্যাবিলিয়ান গ্রুপ, ঠিক আছে। তো দেখো এই কয়েকটা জিনিস আছে, কয়েকটা জিনিস আমরা টুকটুক করে মুখস্থ রেখে দেবো, মনে রেখে দেবো, কোনো অসুবিধা নেই। এবার দেখো ইউনিকনেস প্রপার্টি। ইউনিকনেস প্রপার্টিটা কি বলেছে না অবশ্যই একটা গ্রুপের মধ্যে একটা গ্রুপ যে সেটের অন্তর্গত সেই সেটের মধ্যে একটাই আইডেন্টিটি এলিমেন্ট কন্টেন করবে, একের বেশি আইডেন্টিটি এলিমেন্ট থাকতে পারে না। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ইনভার্স। তো মনে রাখবে প্রত্যেকটা এলিমেন্টের একটা করে অবশ্যই ইনভার্স থাকবে, ঠিক আছে, প্রত্যেকটা এলিমেন্টের এক একটা ইনভার্স থাকবে। অবশ্যই এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে দুটো এলিমেন্টের একটা ইনভার্স কখনো হয় না, ঠিক আছে। অর্থাৎ এই ইনভার্সটাও হচ্ছে একজনের এক একটা থাকবে আর গোটা সেটটার মধ্যে একটাই মাত্র আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। তো এই দুটো প্রপার্টিকে বলা হচ্ছে কিনা ইউনিকনেস প্রপার্টি। এবার দেখো কোয়াসি গ্রুপ কাকে বলছে। তো দেখো যদি এ কম্পোজ এক্স ইকুয়াল টু বি এবং ওয়াই কম্পোজ এ ইকুয়াল টু বি এই দুটো যদি ইউনিক সলিউশন থাকে জি এর মধ্যে তখন সেটাকে বলা হচ্ছে কোয়াসি গ্রুপ। দেখো আমি এখন জাস্ট হালকা করে কি পয়েন্টগুলো বলে দিয়ে চলে যাচ্ছি যেগুলো গুরুত্বপূর্ণ, আর বেশি কিছু বলছি না। পরবর্তী বলছে আইডেম্পটেন্ট এলিমেন্ট কাকে বলছে না যদি এস নট একটা সেমি গ্রুপ হয় একটা এলিমেন্ট এক্স ইজ সেড টু বি দ্য আইডেম্পটেন্ট এলিমেন্ট ইফ এক্স নট এক্স ইকুয়াল টু এক্স। যদি এক্স নট এক্স ইকুয়াল টু এক্স হয় তখন সেটাকে কি বলবো না আইডেম্পটেন্ট এলিমেন্ট। দেখো আমরা যেটা বলেছিলাম আইডেম্পটেন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রেও এ স্কোয়ার ইকুয়াল টু যদি এ হয় তখন সেই ম্যাট্রিক্সটাকে কি বলেছিলাম না আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স বলেছিলাম, ঠিক আছে। তো দেখো একই রকম জিনিস। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি সিমেট্রিক গ্রুপ। আচ্ছা সিমেট্রিক গ্রুপ যেমন আমি বলেছিলাম আগেরটা যেটা বললাম S3 গ্রুপটাকে বলা হচ্ছে কি না এস যে গ্রুপটা আছে S3 S4 S5 যাই হোক গ্রুপটা এটাকে বলা হচ্ছে কি সিমেট্রিক গ্রুপ। সিমেট্রিক গ্রুপের মধ্যে কি না সিমেট্রিক গ্রুপটা সেটাই হচ্ছে কি না যেটা মাল্টিপ্লিকেশন অফ পারমুটেশন, অর্থাৎ পারমুটেশনের যে গ্রুপটা সেটাকেই বলা হচ্ছে কি না সিমেট্রিক গ্রুপ। দেখো সিমেট্রিক গ্রুপ অফ ডিগ্রি n ইজ ডিনোটেড বাই Sn, যেটাকে Sn দ্বারা ডিনোট করা হয়। তাহলে Sn এর মধ্যে নাম্বার অফ এলিমেন্ট কতগুলো থাকবে বললাম না ফ্যাক্টোরিয়াল n সংখ্যক এলিমেন্টকে এলিমেন্ট কন্টেন্ট করবে, Sn কন্টেন্ট ফ্যাক্টোরিয়াল n এলিমেন্ট, ঠিক আছে। আর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে এই যে S1 S2 S3 S4 এইভাবে আমার সিমেট্রিক গ্রুপ হতে পারে। তো এক্ষেত্রে বলছে এই যে দা গ্রুপ যখন এই n এর মানটা গ্রেটার ইকুয়াল টু 3 হয়ে যাবে 3 বা 3 এর বেশি হয়ে যাবে তখন সেই সিমেট্রিক গ্রুপটা কিন্তু কি হবে না না কমিউটেটিভ হবে না, দ্যাট মিনস নন কমিউটেটিভ হবে। এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দা গ্রুপ ইজ নন কমিউটেটিভ ফর n গ্রেটার ইকুয়াল টু 3। এবার দেখো একটা S একটা সেট যেটাকে আমরা 1 2 3 বললাম, এর যে এলিমেন্টগুলো আছে এর মধ্যে এলিমেন্টগুলোকে আমরা ধরে নিই কত রো 0 রো 1 রো 2 রো 3 রো 4 রো 5, কারণ আমরা জানি নাম্বার অফ এলিমেন্ট কটা আছে না 6টা আছে। তো এবার আমরা যদি এটার নাম্বার অফ এলিমেন্টগুলোকে চেক করতে চাই তাহলে আমরা রো 0 রো 1 রো 2 রো 3 রো 4 রো 5 কিভাবে মনে রাখবো না আমি বলেছিলাম কি না ক্লকওয়াইজ ডিরেকশনে, যেমন 1 2 3 2 3 1 3 1 2 রো 0 রো 1 রো 2 হয়ে গেল। এবার রো 3টা কি আসছে না ঘুরে আসছে 1 3 2 3 2 1 2 1 3, ব্যাস রো 3 রো 4 রো 5 হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। পরবর্তী এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা থিওরেম আছে সেটা হচ্ছে কি কেলেন্স 4 গ্রুপ। আচ্ছা কেলেন্স 4 গ্রুপের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট কটা আছে না 4টা E A B C, যেটা আন্ডার উইথ রেসপেক্ট টু নটের রেসপেক্টে। তো এবার দেখো এক্ষেত্রে যদি ই ডট ই করি তখন সেটা ই ডট এ ইকুয়াল টু এ, ই ডট বি ইকুয়াল টু বি, ই ডট সি ইকুয়াল টু সি। আবার দেখো এ ডট ই ইকুয়াল টু এ ডট এ ইকুয়াল টু ই, এ ডট বি ইকুয়াল টু সি, এ ডট সি ইকুয়াল টু বি। অর্থাৎ দেখো যখন আমরা সেম এলিমেন্টগুলোকে আমরা গুণ করেছি এ ডট এ বি ডট বি সি ডট সি তখন সেক্ষেত্রে কিন্তু কি চলে আসছে না আইডেন্টিটি এলিমেন্টগুলো চলে আসছে।
আর একটা জিনিস কি হচ্ছে দেখো তো, এর সাথে যখন বি কে গুণ করছি তখন সেক্ষেত্রে কি আসছে না সি চলে আসছে, ঠিক আছে। বি এর সাথে সি কে গুণ করছি তখন চলে আসছে এ। দেখো এবার দেখো বি ডট সি করো বা সি ডট বি করো, তাহলে কিন্তু সেই সেম জিনিসটাই ঘুরে আসছে। তো সুতরাং কেলন স্পোর গ্রুপটা একাধারে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে আইডেন্টিটি এলিমেন্ট আছে এবং প্রত্যেকটা যে যার নিজস্ব ইনভার্স। দেখো এ ডট এ ইকুয়াল টু ই হচ্ছে, বি ডট বি ইকুয়াল টু ই হচ্ছে, সি ডট সি ইকুয়াল টু ই হচ্ছে। তার মানে কেলন স্পোর গ্রুপটাকে আমরা বলতে পারবো কি না, অবশ্যই এটা একটা গ্রুপ এবং কি এটা একটা অ্যাবিলিয়ান গ্রুপ, কারণ বি ডট সি ইকুয়াল টু সি ডট বি, এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, সবই কিন্তু আমার হোল্ড করে যাচ্ছে, ঠিক আছে। তো এবার আমরা চলে আসি নেক্সট যেটা আছে ইন্টিগ্রাল পাওয়ার অফ এন এলিমেন্ট। আচ্ছা ইন্টিগ্রাল পাওয়ার মানে কি বলছে, লেট জি নট একটা গ্রুপ এবং এ বিলংস টু জি, উই ডিফাইন্ড এ টু দি পাওয়ার এন। এই যে এ টু দি পাওয়ার এন অর্থাৎ আমরা বলতে পারি কি না এ কম্পোজ এ কম্পোজ এ কম্পোজ এ কম্পোজ করে এন টাইমস পর্যন্ত চলে আসলাম। এবার বলছে এই যে কম্পোজিশনটা উইথ রেসপেক্ট টু প্লাসও হতে পারে বা উইথ রেসপেক্ট টু ডট হতে পারে। যদি আমরা প্লাসের রেসপেক্টে যদি এ এলিমেন্টটাকে এন বার যদি আমরা যোগ করে দিই তখন সেটা কি আসবে না এন এ, অর্থাৎ এই যে অ্যাডিটিভ গ্রুপের ক্ষেত্রে এন এ হচ্ছে। আর আমরা যদি একে যদি মানে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে করি তখন সেটা কত হয়ে যাবে না এ টু দি পাওয়ার এন হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে কিনা ইন্টিগ্রাল পাওয়ার। এবার বলছে ফাইনাইট অর্ডার এলিমেন্ট কাকে বলছে, যদি এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই হয়, ঠিক আছে, আর যদি আমার অ্যাডিটিভের গ্রুপের ক্ষেত্রে এন অফ এ ইকুয়াল টু ই হয় তখন সেটাকে কি বলা হচ্ছে না ফাইনাইট অর্ডার এলিমেন্ট। ক্লিয়ার? তো আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। এবার আমার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে অর্ডার অফ এন এলিমেন্ট। একটা এলিমেন্টের অর্ডার কত হবে, ধরে নিলাম কি জি নট একটা গ্রুপ এবং এ বি এ ফাইনাইট অর্ডার অফ এলিমেন্ট জি, ঠিক আছে, এবং অর্ডার অফ এ হচ্ছে কি না লিস্ট এলিমেন্ট লিস্ট পজিটিভ ইন্টিজার এন, অর্থাৎ অর্ডার অফ এ হচ্ছে সেই সব থেকে কম ইন্টিজার যেটা এন, যেখানে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই হবে। সাপোজ আমি ধরে নিলাম কি না এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ই, এ টু দি পাওয়ার 8 ইকুয়াল টু ই, এ টু দি পাওয়ার 12 ইকুয়াল টু ই। তার মানে আমরা এক্ষেত্রে কি হচ্ছে না প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ই চলে আসছে। এর মধ্যে যেহেতু সব থেকে কম এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ই হয়ে গেল, তো সুতরাং এই 4টাই হচ্ছে কি না দ্য অর্ডার অফ এন এলিমেন্ট, এই এলিমেন্টের অর্ডার। তাহলে দেখো যদি আমরা এটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্ট করি তখন এ টু দি পাওয়ার এন হয়ে যাচ্ছে, আর যদি আমরা অ্যাডিশনের রেসপেক্ট করি তখন সেটা কি হচ্ছে এন এ ইকুয়াল টু ইজি হবে। তো আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, জিনিসটা ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। ইন এ গ্রুপ Z6+, যখন Z6+ নিচ্ছি অর্থাৎ কি না Z6 যখন আছে এর অন্তর্গত এলিমেন্টগুলো কত 0 বার 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার। আচ্ছা 0 বারকে কি 0 বারকে একবার করলে আমরা কি পাচ্ছি না এর অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্টটা, অর্থাৎ দ্যাট মিন্স 0টা পেয়ে যাচ্ছি। যেহেতু প্লাসের রেসপেক্টে 1কে আমরা কত না 6 বার গুণ যোগ করতে হচ্ছে, তবে আমরা কি পাচ্ছি 6 বার পাচ্ছি। 6 বার মানেই কি হতো না 0 বার, দ্যাট মিন্স আমরা এখানে বলতে পারি কি অর্ডার অফ 1 ইকুয়াল টু কত না 6। একই রকম করে অর্ডার অফ 2 বার যদি বের করি 2 2 4 2 6, দেখো 2কে 3 বার যোগ করার পর আমরা 6 পেয়ে যাচ্ছি, দ্যাট মিন্স অর্ডার অফ 2 বার ইকুয়াল টু 6। একই রকম করে আমরা যদি ইন এ গ্রুপ U10 গ্রুপটা নিই, আচ্ছা U10 গ্রুপটা কোনটা না U10 গ্রুপ হচ্ছে 10-এর থেকে ছোট এবং 10-এর সাথে প্রাইম যে সমস্ত এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে আমরা নেব। যেমন দেখো 1 3 7 আর 9, অর্থাৎ U10 গ্রুপের সদস্য সংখ্যা কজন হচ্ছে না 4 জন হচ্ছে। এবার আমরা যদি এর যে কোনো একটা এলিমেন্টের আমরা যদি কি করি না অর্ডার নেওয়ার চেষ্টা করি, যেমন অর্ডার অফ 1 বার যদি করে দিই তখন সেটা কত আসছে না 1। অর্ডার অফ 3 বার যদি করি 3, দেখো 3 ইন্টু 3 3 থেকে 9 3 27 3 81, দেখো 81কে আমরা যখন 10 দিয়ে ভাগ করবো তখন আমার ভাগশেষ কত আসছে না 1 চলে আসছে। দ্যাট মিন্স 3টাকে 4 বার গুণ করার পর আমি কি করতে পারলাম না ওই আইডেন্টিটি এলিমেন্টটা পেলাম। তার মানে এর অর্ডার হচ্ছে কত না 4। দেখো অর্ডার অফ 7 বার যদি বের করে যাই, অর্ডার অফ 7 বার 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, দ্যাট মিন্স কত হচ্ছে 7 7 49 7 7 49 9 9 81, লাস্টে 1 আসছে। তার মানে এরও অর্ডার হচ্ছে কত না 4। আচ্ছা যদি 9কে নিই তাহলে 9 ইন্টু 9 ইকুয়াল টু 81, 81কে 10 দিয়ে ভাগ করলে কত না 1 ভাগশেষ থাকছে, দ্যাট মিন্স এর অর্ডার হচ্ছে কত না 2। ঠিক আছে, তো আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার দেখো নেক্সট চলে আসি কিছু গুরুত্বপূর্ণ থিওরেমে। লেট এ বি অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ জি নট, দেন অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ এ ইনভার্স। ঠিক আছে, অর্থাৎ যদি অর্ডার অফ এ যদি এ কোনো একটা এলিমেন্ট হয় এর মধ্যে, তাহলে এ যা অর্ডার হবে এ ইনভার্সের অর্ডার কিন্তু সেম হবে। এবার দেখো ধরে নিলাম কি না অর্ডার অফ এ ইকুয়াল টু এন অ্যান্ড অর্ডার অফ এ এবার অ্যান্ড এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু ই। তার মানে আমরা কি জানি অর্ডার অফ এ ইকুয়াল টু এম মানে কত না এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই, আবার বলা আছে এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু ই। আমি জানি কি আর মধ্যে সব থেকে কম কোনটা হবে না এন টার্মটা হবে, কারণ কি আমরা তাকেই অর্ডার বলবো যদি আমার সব থেকে লিস্ট যে পাওয়ারটার মানটা আমার ই আসবে। তাহলে আমরা সেক্ষেত্রে একটা জিনিস বলতেই পারি কি না এমটা যেটা আছে এমটা অবশ্যই কি হবে না এন হচ্ছে তার ডিভাইজার হবে, এম হচ্ছে ডিভিডেন্ট হবে। দ্যাট মিন্স এন ইজ দ্য ডিভাইজার অফ এম। এটা ভালো করে মনে রাখবে, এম ইজ দ্য ডিভাইজার অফ এন মানে কি এমটা ছোট এনটা বড়, কিন্তু আমরা এখানে জানি কি এনটা ছোট হবে এমটা বড় হবে। দ্যাট মিন্স এন ইজ দ্য ডিভাইজার অফ এম।
ঠিক আছে। পরবর্তী এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যদি অর্ডার অফ এ ইকুয়াল টু এন হয় এবং আমাকে যদি অর্ডার অফ এ টু দি পাওয়ার এম জিজ্ঞাসা করে, তখন মনে রাখবে কি হবে না, এই যে এখানে এন আছে, এন বাই জিসিডি অফ এম কমা এন, এর উপর বেস করে আমার কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম দিতে পারে। যেমন দেখো একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, ইন এ গ্রুপ জি নট অ্যান এলিমেন্ট অফ অর্ডার 30 ফাইন্ড দ্য অর্ডার অফ এ টু দি পাওয়ার 18। তাহলে দেখো তো এ টু দি পাওয়ার 18 এর অর্ডারটা বের করতে বলেছে। আমি ধরে নিলাম কি না অর্ডার অফ এ ইকুয়াল টু, এখানে লেখা আছে অর্ডার অফ এ ইকুয়াল টু 30। এবার যেহেতু অর্ডার অফ এ টু দি পাওয়ার 18 বলেছে, তো সুতরাং এই যে এন বাই জিসিডি অফ এম কমা এন, এন মানে কত, এন মানে 30 লিখলাম, বাই জিসিডি অফ 18,30, 18,30 এর জন্য ভাগ, যে এদের জিসিডি কত হচ্ছে 6, মানে 6 বাই 30, দ্যাট মিন্স 5 হচ্ছে আমার অ্যান্সার। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার দেখো নেক্সট চলে আসি, এবার আমরা চলে আসি কোথায় না সাবগ্রুপে। সাবগ্রুপের মধ্যে সর্বপ্রথম যে থিওরেমটা ধরে নিলাম কি না জি নট হচ্ছে একটা গ্রুপ এবং এইচ নট ফর্মস এ সাবগ্রুপ অফ জি নট। এইচ নটটা জি নটের সাবগ্রুপ তখনই হবে যদি এ বিলংস টু এইচ, বি বিলংস টু এইচ এর জন্য এ কম্পোজ বি বিলংস টু এইচ হয় এবং এ বিলংস টু এইচ এর জন্য এ ইনভার্স বিলংস টু এইচ হয়। অর্থাৎ একাধারে ক্লোজার অ্যান্ড ইনভার্স প্রপার্টি, এই দুটো অর্থাৎ প্রথম প্রপার্টি আর লাস্ট প্রপার্টি যদি হোল্ড করে যায়, তখন সেক্ষেত্রে আমরা কি বলবো না এইচ নট ইজ এ সাবগ্রুপ অফ জি নট। এবার দেখো এই দুটো প্রপার্টিকে আমি একসাথে তো লিখতে পারি। যেমন দেখো আমি বললাম জি নট একটা গ্রুপ এবং একটা নন এমডি সাবসেট জি অফ জি নন এমডি সাবসেট এইচ অফ জি ইজ সেড টু বি দ্য সাবগ্রুপ অফ জি নট যদি এ বিলংস টু এইচ এবং বি বিলংস টু এইচ এর জন্য এ কম্পোজ বি ইনভার্স বিলংস টু এইচ হয়ে যায়। অর্থাৎ দেখো এখানে এ কম্পোজ বি, দ্যাট মিন্স ক্লোজার প্রপার্টি হোল্ড করেছে, আবার এ কম্পোজ বি ইনভার্স বলে দিচ্ছি, মানে ইনভার্স প্রপার্টি হোল্ড করেছে। অর্থাৎ ক্লোজার এবং ইনভার্স এই দুটো প্রপার্টি যদি একসাথে হোল্ড করে যায়, তখন সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো না এটা হচ্ছে তার সাবগ্রুপ হয়ে যাবে। এবার দেখো তো বলছে যদি এই জি নট একটা গ্রুপ হয় এবং এইচ নটটা সাবগ্রুপ হবে যদি এইচ একটা ফাইনাইট সাবসেট হয়। দেখো অর্থাৎ এইচ নট একটা ফাইনাইট সাবসেট হয় অফ জি নটের। জি নটের যদি ফাইনাইট সাবসেট হয়, শুধু সাবসেটের বদলে কি লেখা আছে না ফাইনাইট সাবসেট কথাটা যদি থাকে, তাহলে আমার আর ইনভার্স প্রপার্টি প্রুভ করারও দরকার নেই, ডাইরেক্ট আমি দেখে নেবো কি না ক্লোজার প্রপার্টি হোল্ড করছে কিনা। অর্থাৎ এ বিলংস টু এ কম্পোজ বি বিলংস টু এইচ যদি হয়ে যায়, তাহলে ডাইরেক্টলি আমরা দেখে বলে দিতে পারবো কি না ফর অল এ বি বিলংস টু এইচ এর জন্য এইচ নটটা একটা জি নটের সাবগ্রুপ হবে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, আর বিশেষ কিছু নেই। এবার আমরা ডিরেক্টলি চলে আসছি কোথায় না সেন্ট্রালাইজড অফ এ গ্রুপ, অর্থাৎ দ্য সাম ইম্পর্টেন্ট সাবগ্রুপ অফ এ গ্রুপ। অর্থাৎ বলে দিলাম, ধরে নিলাম কি না লেট জি নট একটা গ্রুপ এবং এইচ হচ্ছে একটা সাবসেট অফ জি, এইচ হচ্ছে জি এর একটা সাবসেট এবং এইচটা কিভাবে ডিফাইন করা আছে না এইচ ইকুয়াল টু এক্স বিলংস টু জি সাচ দ্যাট এক্স কম্পোজ জি ইকুয়াল টু জি কম্পোজ এ ফর অল এক্স ফর অল জি বিলংস টু এইচ ফর অল জি বিলংস টু জি। ঠিক আছে, তখন এই যে এই সাবগ্রুপটাকে বলা হচ্ছে কি না সেন্টার অফ সাবগ্রুপ অ্যান্ড ইজ ডিনোটেড বাই জেড জি। ঠিক আছে, তাহলে জেড জি দ্বারা কাকে বলা হচ্ছে, জেড জি দ্বারা এই সেন্টার অফ দ্য গ্রুপটাকে ডিনোট করা হচ্ছে। আর সেন্টার অফ দ্য গ্রুপের ডেফিনেশনটা কি, এক্স কম্পোজ জি ইকুয়াল টু জি কম্পোজ এক্স, যেখানে এক্সটা কার মধ্যে বিলং করছে না জি এর মধ্যে বিলং করছে এবং ফর অল জি বিলংস টু জি। ঠিক আছে, এই ফর অল জিটা জি এর মধ্যে বিলং করছে। ঠিক আছে, তখন এই যে এই এবার কি না জেড জিটাকে বলা হচ্ছে কি না সেন্ট্রালাইজ অফ এ গ্রুপ এবং দ্য এলিমেন্ট অফ জেড জি আর কল দ্য সেন্ট্রাল এলিমেন্ট অফ জি এবং জেড জি এর যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে কি না সেন্ট্রাল এলিমেন্ট। এবার দেখো পরবর্তী যেটা আছে সেটার মধ্যে আমাকে আসতে হবে কোথায় না ডিরেক্টলি চলে আসছে আমি কোথায় না কনজুগেট সাবগ্রুপে। আচ্ছা কনজুগেট সাবগ্রুপ কে বলছে না, ধরে নিলাম জি নট হচ্ছে একটা গ্রুপ এবং এইচ নট হচ্ছে একটা সাবগ্রুপ অফ জি নট, জি নটের মধ্যে একটা এইচ নট হচ্ছে সাবগ্রুপ এবং জি বি এ ফিক্সড এলিমেন্ট এবং দেন জি এই জি ইনভার্স, এটা আমরা একদম মুখস্থ রেখে দেবো। জি এই জি ইনভার্সটাকে বলা হচ্ছে কি না সাবগ্রুপ অফ এ কনজুগেট গ্রুপ। ঠিক আছে, অর্থাৎ এখানে বুঝতেই পারছি জিটা জি এর এলিমেন্ট আর ক্যাপিটাল এইচটা কি না ক্যাপিটাল এইচ থেকে যে স্মল এইচটা আছে সেই স্মল এইচটা হচ্ছে এইচ এর এলিমেন্ট। ঠিক আছে, তো সুতরাং কনজুগেট সাবগ্রুপ হচ্ছে সেটাই জি এই জি ইনভার্স, এই গ্রুপটাকে বলা হচ্ছে কিনা কনজুগেট সাবগ্রুপ। এবার সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস এখান থেকে পরীক্ষায় প্রশ্ন পড়বেই, সেটা হচ্ছে কিনা সাইক্লিক গ্রুপ। সাইক্লিক গ্রুপ কাকে বলছে, জি নট হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ। জি নট একটা গ্রুপকে আমরা সাইক্লিক গ্রুপ তখনই বলবো ইফ দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এ বিলংস টু জি সাইজ দ্যাট জি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন সাইজ দ্যাট এন বিলংস টু জেড এবং ইট ইজ অলসো ডিনোটেড বাই জি ইকুয়াল টু জেনারেটর অফ এ। ঠিক আছে, এই যে এটাকে বলা হয় কিনা জেনারেটর অফ এ। জেনারেটর অফ এ মানে কি, যে এই জি গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টকে জেনারেট করতে পারে তাকেই বলা হচ্ছে কিনা জেনারেটর। ঠিক আছে, এবং দেখো যদি আমরা অ্যাডিটিভ নোটেশনে বলি তাহলে এই যে এখানে কত জি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন বলছিলাম, যদি অ্যাডিটিভ নোটেশনে হয় তখন কি হয়ে যাবে না এন ইন্টু এ সাইজ দ্যাট এন বিলংস টু জেড। ঠিক আছে, এবার দেখো এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট থিওরেম আছে। জি নট একটা সাইক্লিক গ্রুপ হবে অফ জেনারেটর এ, দেন এ ইনভার্স অলসো এ জেনারেটর। তো মনে রাখবে যদি জি নটের মধ্যে এ একটা জেনারেটর হয় তাহলে এ ইনভার্স অবশ্যই তার একটা অবশ্যই জেনারেটর হবে। আর পরবর্তী 2 নম্বর থিওরেম, এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবিলিয়ান। খুব গুরুত্বপূর্ণ জিনিস, এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবিলিয়ান বাট এভরি অ্যাবিলিয়ান গ্রুপ ইজ নট সাইক্লিক। খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে, প্রত্যেকটা সাইক্লিক গ্রুপে অ্যাবিলিয়ান হবে কিন্তু প্রত্যেকটা অ্যাবিলিয়ান গ্রুপ সাইক্লিক গ্রুপ হবে না। যেমন দেখো আমি বলেছি যদি বলি ক্লিয়ারেন্স 4 গ্রুপ যেটা ছিল ই এ বি সি, এটা কিন্তু অ্যাবিলিয়ান গ্রুপ কিন্তু এটা কি না এটা সাইক্লিক গ্রুপ হবে না। কারণ কি এর কোনো এলিমেন্টকে আমরা কোনো এলিমেন্ট দিয়ে বাকি প্রত্যেকটা এলিমেন্টকে আমরা রিডিউস করতে পারবো না। যেমন দেখো এ যদি বলি এ কম্পোজ এ ইকুয়াল টু ই কম্পোজ
ডিকম্পোজ এ ইকুয়াল টু এ, তাহলে এ আর এর মধ্যেই সীমাবদ্ধ থাকছে, আর বাকি এলিমেন্টগুলো আমরা পাচ্ছি না। কিন্তু আমরা যদি 1 - 1 i মাইনাস আই বলি, দেখো যদি আইটাকে নিই, আই স্কোয়ার মানে কত না -1, আই কিউব মানে -i/4 মানে 1, দ্যাট মিনস চারটা এলিমেন্ট কি আমার এক হচ্ছে, মানে চারটা এলিমেন্টই আমরা পেয়ে যাচ্ছি। তো সুতরাং আই এবং -i এখানে এই দুটো হচ্ছে কিনা জেনারেটর অফ দ্য সাইক্লিক গ্রুপ, ঠিক আছে। পরবর্তী দেখো যেটা আছে, জি নট একটা ফাইনাইট সাইক্লিক গ্রুপ অফ জেনারেটর এ, দেন order of j equal to n if and only if order of a equal to n। যদি জি নট একটা ফাইনাইট সাইক্লিক গ্রুপ হয় তাহলে মনে রাখতে হবে সেই যে, এবং যদি এবং এর একটা জেনারেটর থাকে a, তাহলে যদি এই গোটা গ্রুপটার ফাইনাইট সাইক্লিক গ্রুপ যদি এর গোটা গ্রুপটার অর্ডার n হয়, তাহলে ও যে জেনারেটরটা আছে তার গ্রুপও তার অর্ডারও n হবে। বাবা যদি ঘুরিয়ে বলি, ওই জেনারেটরের অর্ডার যদি n হয়, তাহলে সে গোটা সাইক্লিক গ্রুপটার অর্ডারও কত হবে না, n হবে। খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী যেটা জি নট আছে, জি নট একটা ফাইনাইট সাইক্লিক গ্রুপ অফ জেনারেটর a, দেন g is infinite if and only if f is infinite। যদি অর্ডার অফ এটা ইনফাইনাইট হয়, তাহলে কি না অর্ডার অফ জিটাও কি হয়ে যাবে না, ইনফাইনাইট অর্ডার হয়ে যাবে। পরবর্তী যেটা আছে বলছে অর্ডার অফ এ সাইক্লিক গ্রুপ ইকুয়াল টু অর্ডার অফ ইটস জেনারেটর, যেটা বললাম। অর্থাৎ আমার ওই যে ওই সাইক্লিক গ্রুপের অর্ডারটা ডিপেন্ড করছে কি না জেনারেটরের যে অর্ডার হবে তার উপর ডিপেন্ড করছে, এবং জেনারেটরের অর্ডারটা আমি ইজিলি বের করে নিতে পারবো। যেমন করে আমরা একটা এলিমেন্টের অর্ডার বের করি, সেই এলিমেন্টের অর্ডার বের করলে আমরা কি করতে পারবো না, সেই সাইক্লিক গ্রুপটার অর্ডারটা বের করে নিতে পারবো। পরবর্তী দেখো একটা খুব গুরুত্বপূর্ণ থিওরেম আছে, ফাইনাইট গ্রুপ অফ অর্ডার n greater than 1 generated by a, then a for a positive integer r, a to the power also a generator of the group if and only if r is less than n and prime to n। অর্থাৎ যদি একটা ফাইনাইট গ্রুপ হয় যার অর্ডার হচ্ছে n, এবং সেটার মধ্যে যদি একটা জেনারেটর a থাকে, তাহলে আমরা a to the power r কেও আমি আর একটা জেনারেটর বলতে পারবো। তখনই বলতে পারবো যদি এই rটা n এর সাথে কি হয় না, লেস দেন n হয় এবং প্রাইম টু n হয়, ঠিক আছে। এখান থেকে ডিরেক্টলি সূত্র পড়ে যেতে পারে। আর আমি আরেকটা জিনিস যেটা বললাম, যদি a একটা জেনারেটর হয়, তাহলে অবশ্যই কি থাকবে না, a ইনভার্স একটা জেনারেটর থাকবে। এভরি infinite cyclic group generated by an element a has an exactly two generated a and a inverse। যদি a একটা জেনারেটর থাকে, তাহলে অবশ্যই আমরা সেক্ষেত্রে বলতে পারবো কি না, a inverse also a generator। পরবর্তী যেটা আছে, এভরি সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক, অর্থাৎ সাইক্লিক গ্রুপের প্রত্যেকটা সাবগ্রুপ কি হবে না, সাইক্লিক গ্রুপ হবে। আবার আমরা জানি প্রত্যেকটা সাইক্লিক গ্রুপই কি হবে না, অ্যাবিলিয়ান হবে, দ্যাট মিনস কমিউটেটিভ গ্রুপ হবে, ঠিক আছে। আবার একটা জিনিস লেখা আছে দেখো, ইফ জি ইকুয়াল টু এ, অর্থাৎ এ হচ্ছে কিনা জেনারেটর, যেখানে এটা হচ্ছে কিনা জি গ্রুপের জেনারেটর অফ অর্ডার n, দেন এনি সাবগ্রুপ অফ জি অফ দ্য ফর্ম a to the power m where m is the divisor of n, ঠিক আছে। তাহলে এই যে mটা কি হবে না, mটা n এর একটা ডিভাইজার হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এখান থেকে এই কয়েকটা জিনিস আছে, আর এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ থিওরেম কিছু নেই। এবার আমরা নেক্সট চলে আসি কোথায়, কোসেট, ঠিক আছে। কোসেটের মধ্যে দেখো লেফট কোসেট আর রাইট কোসেট। তো ধরে নিলাম জি নট হচ্ছে একটা গ্রুপ এবং এইচ নট হচ্ছে একটা সাবগ্রুপ অফ জি, ঠিক আছে। তাহলে আমরা লেফট কোসেটের ক্ষেত্রে কি দেখবো না, শুধু বাঁ দিকে একটা এলিমেন্ট এ যোগ করা থাকবে, ঠিক আছে। এইচ সাই দ্যাট এইচ বিলংস টু এইচ ইজ কল্ড দ্য লেফট কোসেট অফ এইচ ইন জি, এবং এটাকে ডিনোট করা হয় কত না, এইচ দ্বারা। আর রাইট কোসেটের ক্ষেত্রে কি না, এইচ এ সাই দ্যাট এইচ বিলংস টু এইচ, এটাকে বলা হচ্ছে কি না রাইট কোসেট। এবার দেখো এটার থেকে একটা থিওরেম মনে রাখবে, এবং একটা থিওরেম থেকে আমরা খুব সহজেই আমরা জিনিসটা ক্লিয়ার করে রাখতে পারবো। যেমন দেখো জি হচ্ছে একটা সেট, ধরে নিলাম একটা ইউনিভার্সাল সেট জি ইকুয়াল টু জেড প্লাস, এবং এইচ হচ্ছে একটা তার সাবসেট 3z প্লাস, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি জেড মানে কি না ইন্টিজার নাম্বারের সেট, এবং তার মধ্যে থেকে আমরা একটা নিয়ে নিলাম যেটা 3z প্লাস মানে কি না শুধুমাত্র সেই ইন্টিজারগুলো যেগুলো 3 এর গুণিতক। যেমন দেখো জি ইকুয়াল টু আমি লিখলাম -ইনফিনিটি থেকে শুরু করে -6 -5 -4 -4 -3 -2 -1 0 1 2 3 4 5 6 দিয়ে ইনফিনিটি পর্যন্ত। আর এইচ ইকুয়াল টু কি হচ্ছে না ইনফিনিটি থেকে শুধু 3 এর গুণিতক -6 -3 0 3 6 এইভাবে এইটা। তো এবার দেখো আমরা যদি লেফট কোসেটটা বের করতে চাই, লেফট কোসেট মানে কি 0 প্লাস এইচ মানে কি শুধু এই এইচ গ্রুপটাকেই কন্টেন্ট করবে। আবার দেখো যদি 1 প্লাস এইচ করি, তাহলে দেখো 6 থেকে 1 কম হলে কত, -5 -2 1, দেখো 0 হচ্ছে না, 1 4 7 এই গ্রুপটাকে কন্টেন্ট করছে। আবার দেখো 2 প্লাস এইচ যদি করি, তার মানে 3n প্লাস 2 হচ্ছে কত না -4 -1 2 5 8। আবার যখন 3 প্লাস এইচ করে দেবো, 3 প্লাস এইচ করলে দেখো আবার এই এইচ গ্রুপটা ঘুরে চলে আসছে। তো সুতরাং এখানে আমি 3টে ডিস্টিংক্ট লেফট কোসেট পেয়ে গেলাম, 0 প্লাস এইচ, 1 প্লাস এইচ আর 2 প্লাস এইচ, ঠিক আছে। তো এই হচ্ছে লেফট কোসেট, আর অন্য কোনো ব্যাপার নেই। তো অবশ্যই মনে রাখবে এক্ষেত্রে কিন্তু এটাকে কি হতে হবে না, অবশ্যই ওই সেটের একটা সাবসেট হতে হবে। দেখো থিওরেম আছে, যদি জি নট একটা গ্রুপ হয় এবং এইচ নট যদি একটা সাবগ্রুপ হয় এবং লেট এইচ বিলংস টু এইচ, দেন এইচ ইন্টু এইচ ইকুয়াল টু এইচ, ঠিক আছে। নর্মাল বিশেষ কিছু মনে রাখার দরকার নেই।
এই যে এখানে একটা আছে থিওরেম, যদি জি নট একটা গ্রুপ হয় এবং এইচ নট একটা সাব গ্রুপ হয় এবং এ বিলংস টু জি মাইনাস এইচ এর মধ্যে যদি এটা বিলং করে, তাহলে আমরা এখানে বলতে পারবো কি না এইচ ইন্টারসেকশন এইচ ইকুয়াল টু ফাই। ঠিক আছে, অর্থাৎ এই যে লেফট কোসের যেটা আছে, লেফট কোসের সাথে আমরা যদি এই এইচ সাব গ্রুপটা যদি আমরা ইন্টারসেকশন নিই, তখন সেটা কি হবে না ফাই হয়ে যাবে। এবার যেটা একটা গুরুত্বপূর্ণ থিওরেম আছে ল্যাগ্রেঞ্জিয়াস থিওরেম। ল্যাগ্রেঞ্জ কি বলছে না, দ্য অর্ডার অফ এভরি সাব গ্রুপ অফ এ ফাইনাইট গ্রুপ জি ইজ দ্য ডিভাইজার অফ জি, অর্থাৎ দ্য অর্ডার অফ এভরি সাব গ্রুপ অফ এ ফাইনাইট গ্রুপ জি, একটা ফাইনাইট গ্রুপের মধ্যে যতগুলো সাবগ্রুপ আছে তার যে অর্ডারটা হবে সেটা অবশ্যই ডিভাইজার অফ জি হবে, অর্থাৎ জি এর যে অর্ডার আছে তার ডিভাইজার হবে, যেটা আমি বললাম এই কিছুক্ষণ আগে একটা সূত্র। পরবর্তী লেখা আছে এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক, খুব গুরুত্বপূর্ণ। যদি প্রাইম অর্ডারের কোনো গ্রুপ থাকে তাহলে আমরা এক্ষেত্রে একদম চোখ মুজে বলে দেবো সেটা কি হবে না সাইক্লিক গ্রুপ হবে। আর এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবিলিয়ান, এটা ঘুরিয়ে বলতে পারে, তো সুতরাং সেটা অবশ্যই কি হবে না একটা অ্যাবিলিয়ান গ্রুপও হবে। পরবর্তী দেখো দ্য অর্ডার অফ ইচ এলিমেন্ট অফ ইন এ ফাইনাইট গ্রুপ জি ইজ দ্য ডিভাইজার অফ অর্ডার অফ জি, এটা যে নর্মাল জিনিস যেটা বললাম। আর এই যে এই সূত্রটা খুব গুরুত্বপূর্ণ, এভরি প্রপার সাবগ্রুপ অফ এ গ্রুপ অফ অর্ডার 6 ইজ কমিউটেটিভ, অর্থাৎ 6 অর্ডারের কোনো একটা গ্রুপের যতগুলো প্রপার সাবগ্রুপ হবে বা 6 অর্ডারের কোনো একটা গ্রুপের লেস দেন 6 অর্ডার যতগুলো হয় না কেন, প্রত্যেকটা গ্রুপই হবে অবশ্যই কি হবে না কমিউটেটিভ গ্রুপ হবে। এভরি প্রপার সাবগ্রুপ অফ এ গ্রুপ অফ অর্ডার 6 ইজ কমিউটেটিভ। এই যে এখানে যেটা আছে এভরি গ্রুপ অফ অর্ডার লেস দেন 6 ইজ কমিউটেটিভ। ঠিক আছে, এভরি গ্রুপ অফ অর্ডার 4 ইজ অলওয়েজ কমিউটেটিভ, এ অল প্রপার সাবগ্রুপ অফ অর্ডার 8 ইজ কমিউটেটিভ। তাহলে মনে রাখবো কি করে না, মনে রাখার নিয়ম হচ্ছে 6 আর 6 এর যতগুলো প্রপার সাবগ্রুপ আছে বা 6 এর থেকে ছোট লেস দেন অর্ডারের যে কোনো গ্রুপকেই আমি একদম চোখ মুজে বলে দেবো সেটা কি হয়ে যাবে না কমিউটেটিভ গ্রুপ হয়ে যাবে। আর একটা জিনিস কি বললাম, এই যে যখন 6 এর বদলে 8 করে দিলাম, 8 এর থেকে ছোট বললে হবে না, 8 এর যে অর্ডার যদি কোনো একটা গ্রুপের অল প্রপার সাবগ্রুপ অফ অর্ডার 8, ঠিক আছে, 8 অর্ডারের যদি কোনো একটা গ্রুপের যতগুলো প্রপার সাবগ্রুপ আছে সমস্ত প্রপার সাবগ্রুপগুলো কি হবে না কমিউটেটিভ হবে। ঠিক আছে, আর একটা জিনিস বললাম কি না এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার, যদি কোনো একটা গ্রুপের অর্ডারটা প্রাইম থাকে তাহলে আমি একদম চোখ মুজে বলে দেবো সেটা কি হবে না সেটা একটা সাইক্লিক গ্রুপ হবে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আচ্ছা নেক্সট চলে আসি নর্মাল সাবগ্রুপ। আচ্ছা নর্মাল সাবগ্রুপের ক্ষেত্রে কি না আমরা দেখো এ সাবগ্রুপ এইচ অফ জি সেড টু বি দ্য নর্মাল সাবগ্রুপ অফ জি ইফ এইচ ইকুয়াল টু এইচ হয়, অর্থাৎ লেফট কোসেট ইকুয়াল টু যদি রাইট কোসেট হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলবো না নর্মাল সাবগ্রুপ, এবং এটাকে ডিনোট করা হয় কত না এইচ ডেল্টা জি দ্বারা। ঠিক আছে, এবং এখান থেকে শুধু একটাই সূত্র আছে, সেই সূত্রটা আমরা মনে রেখে দেবো, জি ইন্ডেক্স এইচ যদি হয় তখন মনে রাখবে সেটা কি হবে না অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ। আর এই যে জি ইন্ডেক্স এইচ এর মানটা যদি 2 হয় তখন এইচটা অবশ্যই কি হবে না একটা নর্মাল সাবগ্রুপ অফ জি হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা জাস্ট একটু মনে রেখে দেবো, আর বিশেষ কিছু মনে রাখার দরকার নেই। এবার দেখো কোশ্চেন গ্রুপ টু আর পড়াচ্ছি না ডাইরেক্টলি, এবং একদম লাস্ট চলে আসছি কোথায় না হোমোমরফিজমে। হোমোমরফিজম কি বলছে, তো ধরে নিলাম লেট জি নট এবং জি স্টার বি টু গ্রুপ এ ম্যাপিং এফ সাইডেড জি টু জি ড্যাশ ইজ সেড টু বি দ্য হোমোমরফিজম। দেখো একটা গ্রুপ জি নট এবং জি স্টার এই দুটো হচ্ছে গ্রুপ, এবং একটা এফ সাইডেড জি থেকে জি স্টারটাকে আমি তখনই আমি হোমোমরফিজম বলবো যদি ইফ এফ অফ এ কম্পোজ বি ইকুয়াল টু এফ অফ এ স্টার এফ অফ বি, অর্থাৎ কি না জি নট এটা নটের রেসপেক্টেড একটা গ্রুপ ছিল, এটা স্টারের রেসপেক্ট একটা গ্রুপ ছিল। ঠিক আছে, স্টার বাইনারি কম্পোজিশনের রেসপেক্টে একটা গ্রুপ ছিল, যদি এফ অফ এ কম্পোজ বি ইকুয়াল টু এফ অফ এ স্টার এফ অফ বি হয় তখন সেটাকে বলবো কি না হোমোমরফিজম। এবার দেখো মনোমরফিজমটা মনে রাখবো কি করে না, যদি 1 to 1 হোমোমরফিজম হয় তখন সেটাকে বলা হচ্ছে মনোমরফিজম, যদি 1 to হোমোমরফিজম হয় তখন সেটা এপিমরফিজম, আর যদি 1 to 1 and 1 to দুটোই যদি হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে আইসোমরফিজম। আর অটো মানে নিজেই, যদি একটা হোমোমরফিজম এ অ্যান্ড হোমোমরফিজম ফর্ম এ গ্রুপ জি অন ইটসেলফ, যদি নিজের উপরই যদি একটা গ্রুপ ফর্ম করে যায় তখন সেটাকে বলা হচ্ছে কি না অটোমরফিজম। দেখো আশা করি গ্রুপ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দিলাম থিওরেম সম্পর্কিত। এবার দেখো রিং, রিংয়ের মধ্যে আমরা যেটা সর্বপ্রথম জানবো কি না কখন একটা গ্রুপকে আমি রিং বলবো। দেখো গ্রুপ তো আমরা অলরেডি সব জেনে রেখেছি, এবং যখন এই যে কোনো একটা গ্রুপ আর প্লাস, যখন আর প্লাসের রেসপেক্টে সেটা একটা কমিউটেটিভ গ্রুপ হবে, আর ডটের রেসপেক্টে যদি সেমি গ্রুপ হয় এবং তার সাথে যদি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করে যায় তখন সেক্ষেত্রে অর্থাৎ এ ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ডট সি, আর বি প্লাস সি ডট এ ইকুয়াল টু বি ডট এ প্লাস সি ডট এ, তখন সেটাকে কি বলবো না সেটা একটা রিং ফর্ম করবে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কিচ্ছু নেই, একদম ইজিলি মনে রাখবো। আর প্লাসটা হচ্ছে কমিউটেটিভ গ্রুপ হবে, আর ডটটা সেমি গ্রুপ হবে এবং ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করবে। এবার দেখো কমিউটেটিভ রিং কাকে বলছে, দেখো অলরেডি কমিউটেটিভ গ্রুপ, তো রিং মানে কমিউটেটিভ গ্রুপ হতেই হবে প্লাসের রেসপেক্টে, তার মানে কি ডটের রেসপেক্টে এখনো কমিউটেটিভ গ্রুপ কিন্তু ছিল না। তাহলে একটা কমিউটেটিভ রিং তখনই বলবো
যদি কোনো একটা রিং উইথ রেসপেক্ট টু ডটের রেসপেক্ট যদি কমিউটেটিভ হয়ে যায় তখন সেটাকে কি বলবো না কমিউটেটিভ রিং। আচ্ছা রিং উইথ ইউনিটি মানে কি? দেখো ডটের রেসপেক্টে যদি আইডেন্টিটি এলিমেন্ট হোল্ড করে যায়, ডটের রেসপেক্টে যদি আইডেন্টিটি এলিমেন্ট হোল্ড করে যায় তখনই সেটাকে কি বলবো না রিং উইথ ইউনিটি। ঠিক আছে, আর অবশ্যই মনে রাখবে কি না এই যে ইউনিটি এলিমেন্ট অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট অবশ্যই কি হয় না ইউনিকনেস প্রপার্টি হোল্ড করে, অর্থাৎ কোনো একটা গ্রুপের মধ্যে সে ডটের রেসপেক্টে হোক কি প্লাসের রেসপেক্টে হোক অবশ্যই প্লাসের রেসপেক্টে একটাই আইডেন্টিটি এলিমেন্ট থাকবে এবং ডটের রেসপেক্টেও একটাই আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। তো নর্মাল যোগের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে যোগের ক্ষেত্রে অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে কত না 0 এবং মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে কত না 1। এবার দেখো কমিউটেটিভ রিং উইথ ইউনিটি মানে কি? কমিউটেটিভ রিং হতে গেলে কি তাকে আগে কমিউটেটিভ প্লাসের রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ হতে হবে। আর দেখো কমিউটেটিভ রিং উইথ ইউনিটি দ্যাট মিনস আমরা বলেছিলাম কি না জেড ডটটা সেমি গ্রুপ হতে হবে। ইউনিটি মানে কি না ইউনিট এলিমেন্ট অর্থাৎ আইডেন্টিটি প্রপার্টি হোল্ড হতে হবে। আইডেন্টিটি প্রপার্টি যখনই হোল্ড হয়ে যাচ্ছে তখন সেটা কি হয়ে যাচ্ছে না মনোয়েড হয়ে যাচ্ছে। আর যেহেতু কমিউটেটিভ রিং বলেছে তো সুতরাং এখানে তার সাথে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করতে হবে। তাহলে দেখো জেড প্লাস যদি কমিউটেটিভ গ্রুপ হয় এবং জেড ডটটা যদি কমিউটেটিভ মনোয়েড হয়ে যায় তখন সেটা কি বলবো না কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। ঠিক আছে, এবার দেখো রিং উইথ রিয়েল ম্যাট্রিসেস মনে রাখার দরকার নেই, ডিরেক্টলি চলে যাচ্ছে কি না রিং উইথ জিরো ডিভাইজার, রিং উইথ ইন্টিজার মডিউলে এন এগুলো একই জিনিস। দেখো একদম চলে আসছি কোথায় না ডিভাইজার অফ জিরো, অর্থাৎ জিরো ডিভাইজার কাকে বলছে না দেখো আমি রিং এর মধ্যে একটা নন জিরো এলিমেন্ট এ ধরে নিলাম, আরও একটা নন জিরো এলিমেন্ট বি ধরে নিলাম। দুটো নন জিরো এলিমেন্টের যদি আমরা মাল্টিপ্লাই করার পর যদি আমি একটা জিরো পেয়ে যাই তখন সেটাকে বলবো কি না ডিভাইজার অফ জিরো। ঠিক আছে, রিং ডিভাইজার অফ জিরো। যেমন দেখো আমি যদি জেড সিক্স ডট একটা নিয়ে নিই, ঠিক আছে তোমার তাহলে আমরা সেক্ষেত্রে একটা জিনিস দেখতে পাচ্ছি যদি জেড সিক্স ডটের রেসপেক্টে আমরা যদি একটা জেড সিক্স প্লাস ডট যদি বলি তার রেসপেক্টে আমরা যদি এটাকে আমি রিং বলার চেষ্টা করি তাহলে দেখো এখানে 3 বার একটা এলিমেন্ট পাবো আর 2 বার একটা এলিমেন্ট পাবো। 3 বার ডট 2 বার ইকুয়াল টু 6 বার, দ্যাট মিনস এটা কত হয়ে যাচ্ছে না 0 বারকে ডিনোট করে দিচ্ছে। তো সুতরাং সেক্ষেত্রে আমরা কি বলবো না এটা কিন্তু ডিভাইজার অফ জিরো, অর্থাৎ নো ডিভাইজার অফ জিরো হবে না। ঠিক আছে, এটা ডিভাইজার অফ জিরো হয়ে গেল। দুটো নন জিরো এলিমেন্টের মাল্টিপ্লাই করার পর যদি আমরা জিরো এলিমেন্টটা পেয়ে যাই তখন সেটাকে কি বলা হচ্ছে না ডিভাইজার অফ জিরো। ঠিক আছে, তো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি না ক্যান্সেলেশন ল মনে রাখার দরকার নেই, ইজি জিনিস জানি। ইন এ রিং ক্যান্সেলেশন ল ডাজ নট হোল্ড ইন জেনারেল ইন এ রিং জেড সিক্স প্লাস, অর্থাৎ ক্যান্সেলেশন ল নর্মালি আমরা জানি হোল্ড করে না। তো মনে রাখবে ক্যান্সেলেশন ল কিন্তু নর্মালি রিং এর ক্ষেত্রে হোল্ড করে না। তো আমাকে জেনে রাখতে হবে কখন সেটা হোল্ড করে না ক্যান্সেলেশন ল হোল্ড ইন দ্য রিং আর ইফ অ্যান্ড অনলি ইফ আর হ্যাজ নো ডিভাইজার অফ জিরো। যদি আরটা নো ডিভাইজার অফ জিরো হয় তখনই সেক্ষেত্রে ক্যান্সেলেশন ল হোল্ড করবে, আদারওয়াইজ ক্যান্সেলেশন ল হোল্ড করবে না। ঠিক আছে, যেমন দেখো এই যেমন বললাম জেড সিক্স প্লাস যেটা প্লাস ডট যেটা বললাম আমি, দেখো জেড সিক্স প্লাস ডটের ক্ষেত্রে 3.2 আমরা দেখতে পাচ্ছি 3 একটা নন জিরো এলিমেন্ট 2 একটা নন জিরো এলিমেন্ট, বাট 3.2 যদি আমরা করে দিই তখন সেটা কিনা জিরো এলিমেন্ট হয়ে যাচ্ছে। দুটো নন জিরো এলিমেন্টের মাল্টিপ্লাই যখন একটা জিরো এলিমেন্টকে ডিনোট করবে তখন সেটা কি না উইথ ডিভাইজার অফ জিরো হচ্ছে, আমাকে হতে হবে কিনা উইদাউট ডিভাইজার অফ জিরো। আবার দেখো একই রকম করে যখন আমরা যদি M2R নিয়ে নিই তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা জানি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি জানি না দুটো নন জিরো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কিন্তু একটা জিরো ম্যাট্রিক্স হতে পারে বা নাল ম্যাট্রিক্স হতে পারে। তো সুতরাং এটা ডিভাইজার অফ জিরো হচ্ছে। তো সুতরাং এক্ষেত্রেও কিন্তু ক্যান্সেলেশন ল হোল্ড করবে না। এই যে জেড সিক্স প্লাস ডটের আমার এটা লেখা ছিল, আমি আর এত বেশি ডিটেলসে যাচ্ছি না। নেক্সট চলে যাচ্ছি দেখো ইউনিট। আচ্ছা ইউনিট কি জিনিস না ইউনিট মানে হচ্ছে আমরা জাস্ট সোজা সাপটা ভাষায় মনে রাখবো কি না এখানে ইনভার্স প্রপার্টি হোল্ড করবে, অর্থাৎ দুটো নন জিরো এলিমেন্ট আমি ধরে নিলাম কি না এ একটা এলিমেন্ট এবং বি একটা এলিমেন্ট। যদি এ ডট বি ইকুয়াল টু আই হয়ে যায় তখন সেটাকে কি বলবো না এর মধ্যে এটা বি এর ইনভার্স বা বিটা এর ইনভার্স এবং তাকেই বলা হচ্ছে কি না ইউনিট প্রপার্টি। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, আর কিছু নেই। এবার দেখো পরবর্তী যেটা চলে আসছি সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ এ রিং। ক্যারেক্টারিস্টিক অফ এ রিং এর মধ্যে কি বলছে ক্যারেক্টারিস্টিক অফ রিং ইট ইজ ডিনোটেড বাই CHR characteristic CHR of R equal to least positive integer n such that n of a equal to 0, অর্থাৎ n a equal to 0। আর যদি আমরা n of a equal to 0 হয় অর্থাৎ a plus a করে যদি n টাইম a কে যোগ করার পর যদি 0 হয়ে যায় তখন সেটাকে কি বলবো না এই nটাকে বলা হয় কি না ক্যারেক্টারিস্টিক অফ R, আর এর ক্যারেক্টারিস্টিক বলা হচ্ছে। আর দেখো আইডেম্পটেন্ট এলিমেন্ট আমরা জানি ই ডট ইকুয়াল টু ই হলে তখন সেটাকে আইডেম্পটেন্ট বলা হচ্ছে। আর নিলপটেন্ট আমরা জানি নিলপটেন্ট মানে কি এ টু দি পাওয়ার m ইকুয়াল টু যদি 0 হয় তখন সেটাকে বলা হচ্ছে কিনা নিলপটেন্ট রিং। ঠিক আছে, পরবর্তী আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন। আচ্ছা হোয়াট ইজ ইন্টিগ্রাল ডোমেন? ইন্টিগ্রাল ডোমেন হতে গেলে মনে রাখতে হবে কি না আর প্লাসকে অবশ্যই কমিউটেটিভ গ্রুপ হতে হবে, আর ডটকে কি হতে হবে না কমিউটেটিভ মনোয়েড হতে হবে এবং আর কে নো ডিভাইজার অফ জিরো হতে হবে এবং ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করতে হবে। তাহলে আমরা এখানে দেখি আর প্লাস আগে কি হতে হবে না রিং হতে হবে, আরটা কি ছিল না
রিং ছিল, রিংয়ের সাথে আর কোন কোন প্রপার্টি অ্যাড হওয়ার পর ইন্টিগ্রাল ডোমেনটা হচ্ছে না, রিংয়ের সাথে আমাকে দেখো এখানে কি লেখা আছে না, কমিউটেটিভ মনোয়েড হতে হবে না ডটের রেসপেক্টে, তার মানে ইউনিটি দ্যাট মিনস আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু ডটের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্টটা হোল্ড করতে হচ্ছে, এটা 1 নম্বর প্রপার্টি। 2 নম্বর প্রপার্টি কি না, কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করতে হবে উইথ রেসপেক্ট টু ডটের রেসপেক্টে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করতে হবে। আর 3 নম্বর কি না, নো ডিভাইজার অফ জিরো, অর্থাৎ যদি জিরো ডিভাইজার না থাকে, এই 3টে প্রপার্টি যখন রিংয়ের সাথে অ্যাড হয়ে যাবে তখনই সেটা রিংটা কি হয়ে যাবে না, ইন্টিগ্রাল ডোমেন হয়ে যাবে। ব্যাস, আর বিশেষ কিছু মনে রাখার আমাদের দরকার নেই, ঠিক আছে। এবার দেখো বলছে একটা রিং Zn প্লাস ডট ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন ইফ অ্যান্ড অনলি ইফ n ইজ প্রাইম। দেখো আমরা যদি n এর মানটা Zn প্লাস ডট এখানে যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখে নিই n এর মানটা তোমার প্রাইম আছে, তাহলে আমি চোখ মুজে বলে দেবো সেটা কি হবে না, একটা ইন্টিগ্রাল ডোমেন হবে, আমার আর কোনো কিছু চেক করার দরকার নেই। এবার দেখো মনে রাখবে z প্লাস ডট, q প্লাস ডট, r প্লাস ডট সবই কিন্তু কি হবে না, ইন্টিগ্রাল ডোমেন হবে। কিন্তু 2z প্লাস ডট, এখানে দেখো এখানে 1 এলিমেন্টটা নেই, অর্থাৎ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট নেই, দ্যাট মিনস এটা রিং হবে না, এটা ইন্টিগ্রাল ডোমেন হবে না। দেখো z5 প্লাস ডটটা কিন্তু একটা ইন্টিগ্রাল ডোমেন হবে, ঠিক আছে, কারণ এর মধ্যে সমস্ত প্রপার্টি হোল্ড করে দিচ্ছে। কিন্তু z6 প্লাস ডটটা আবার হবে না, কেন? কারণ আমরা বললাম না 3.4 = 0 বা 3.2 = 0, এটা কি আমার ইন্টিগ্রাল ডোমেন হতে গেলে নো ডিভাইজার অফ 0 হতে হবে, কিন্তু এটা কি না উইথ 0 ডিভাইজার, দ্যাট মিনস এটাও কিন্তু ইন্টিগ্রাল ডোমেন হবে না, ঠিক আছে। আর দেখো mn z, এটা কিন্তু কি না, এটা ইন্টিগ্রাল ডোমেন হবে না। mn z এটা কাকে ডিনোট করে না, এটা হচ্ছে একটা তোমার ওই ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে ডিনোট করে, ঠিক আছে। তো সুতরাং আমরা জানি কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেটিভ ইজ নট কমিউটেটিভ, তো সুতরাং যেহেতু এটা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে না, তো সুতরাং এটাও কিন্তু ইন্টিগ্রাল ডোমেন হবে না, ঠিক আছে। এবার দেখো একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে কি না, এ নন ট্রিভিয়াল ফাইনাইট কমিউটেটিভ রিং কন্টেইনিং নো ডিভাইজার অফ 0 ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন। যদি কোনো একটা নন ট্রিভিয়াল ফাইনাইট কমিউটেটিভ রিং হয়, কমিউটেটিভ রিং মানে বুঝতেই পারছো অবশ্যই ডটের রেসপেক্টে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করতে হবে, এবং যদি সেটা নো ডিভাইজার অফ 0 হয়ে যায় তখন সেটাই কি বলবো না, ইন্টিগ্রাল ডোমেন বলবো। দ্য ক্যারেক্টারিস্টিক অফ এন ইন্টিগ্রাল ডোমেন ইজ আইদার 0 অর প্রাইম নাম্বার। অর্থাৎ মনে রাখবে যদি কোনো একটা ইন্টিগ্রাল ডোমেনের ক্যারেক্টারিস্টিক জানতে চাই, তাহলে সেটা কি হবে, হয় সেটা 0 হবে অথবা সেটা একটা প্রাইম নাম্বার হবে। এবার আমাকে বলছে স্কিউ ফিল্ড। আচ্ছা, স্কিউ ফিল্ড কি জিনিস? স্কিউ ফিল্ড হতে গেলে আমাকে সর্বপ্রথম সেখানে একটা রিং হতে হবে, খুব গুরুত্বপূর্ণ জিনিস। প্রথমে কি হতে হবে না, রিং হতে হবে, ঠিক আছে, এবং তার সাথে সাথে তার মধ্যে ইউনিটি দ্যাট মিনস আইডেন্টিটি এলিমেন্টটা হোল্ড করতে হবে, এবং তার সাথে কি না ইনভার্স প্রপার্টিটা হোল্ড করতে হবে। অর্থাৎ আমরা বলতে চাইছি এ নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি ইজ সেড টু বি দ্য স্কিউ ফিল্ড অর এ ডিভিশন রিং ইফ এভরি নন জিরো এলিমেন্ট অফ এস ইজ এ ইউনিট। তার মানে কি রিং হওয়ার প্রপার্টি কি ছিল না, আর প্লাসের রেসপেক্টে এটা একটা কমিউটেটিভ রিং হওয়ার কথা, কমিউটেটিভ গ্রুপ হওয়ার কথা ছিল, আর আর ডটের রেসপেক্টে কি ছিল, সেমি গ্রুপ ছিল। সেই সেমি গ্রুপটা কি হয়ে যাবে না, গ্রুপ প্রপার্টি হোল্ড করে দিতে হবে। কি বললাম, সেমি গ্রুপটা গ্রুপ প্রপার্টি হোল্ড করতে হবে, আর তার সাথে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করতে হবে। এই 3টে প্রপার্টি হোল্ড করলে আমি তাকে বলে দেবো কিনা স্কিউ ফিল্ড। এবার দেখো ফিল্ড কাকে বলে না, এই যে আর ডটের রেসপেক্টে কি বললাম, শুধু গ্রুপ বলেছিলাম, আর আর প্লাসের রেসপেক্টে কি বলেছিলাম না, কমিউটেটিভ গ্রুপ বলেছিলাম। যদি আর ডটের রেসপেক্টে গ্রুপের সাথে কমিউটেটিভ প্রপার্টি যদি আমি এখানে যোগ করে দিই, দ্যাট মিনস যদি একটা স্কিউ ফিল্ডের মধ্যে যদি আমরা একটা কমিউটেটিভ প্রপার্টি যোগ করে দিই, তখনই সেটা কি হয়ে যাবে না, ফিল্ড হয়ে যাবে। দ্যাট মিনস এ কমিউটেটিভ স্কিউ ফিল্ড ইজ এ ফিল্ড। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। আর মনে রাখবে প্রত্যেকটা ফিল্ডে কি হবে না, ইন্টিগ্রাল ডোমেন হবে, কিন্তু প্রত্যেকটা ইন্টিগ্রাল ডোমেন ফিল্ড হতেও পারে বা নাও পারে, ঠিক আছে। দ্যাট মিনস দেখো এখানে একটা থিওরেম আছে খুব গুরুত্বপূর্ণ, এ ফিল্ড ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, বাট যেমন কি এ ফিল্ড ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, যেমন এফ হচ্ছে একটা ফিল্ড, ঠিক আছে, এবং কি ওই ফিল্ডটাকে আমি অবশ্যই থেকে কি বলতে পারবো না, ইন্টিগ্রাল ডোমেন বলতে পারবো, কিন্তু সমস্ত ইন্টিগ্রাল ডোমেনটা ফিল্ড হবে না। ইন্টিগ্রাল ডোমেনকে ফিল্ড হতে গেলে একটা খুব গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া আছে, কি ক্রাইটেরিয়া না, অবশ্যই তাকে ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন হতে হবে। এ ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন ইজ এ ফিল্ড, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা ভালো করে মনে রেখে দেবো, আর অসুবিধা আশা করি কিছু নেই। তো দেখো গ্রুপ রিং ফিল্ড বলে দিলাম। এবার আমরা যেটা আসছি সেটা হচ্ছে ভেক্টর স্পেস। ভেক্টর স্পেসের ক্ষেত্রে কি না, ভি হচ্ছে একটা নন এমটি সেট এবং প্লাস হচ্ছে একটা বাইনারি কম্পোজিশন অন ভি, এবং এফ প্লাস ডট হচ্ছে কি না একটা ফিল্ড, যেটার মধ্যে কি না ডট একটা এক্সটার্নাল কম্পোজিশন আছে, যেটাকে নিয়ে আসলাম কি না ডট। এবং আমাকে এই ভেক্টর স্পেস হতে গেলে আমাকে কি করতে হবে না, আমাকে কমিউটেটিভ গ্রুপ হতে হবে উইথ রেসপেক্ট টু প্লাস। অর্থাৎ ভেক্টরের এলিমেন্টগুলোর ক্ষেত্রে ভেক্টর স্পেস মানে কি, অবশ্যই ভেক্টর। আমরা ধরে নেব ভি এর মধ্যে, ভি সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে আলফা বিটা গামা যাই বলি না কেন, এগুলো সবই হচ্ছে কি না এক একটা ভেক্টর। আর এফ যেটা আছে, এফ হচ্ছে ফিল্ড, এই এফ ফিল্ডের মধ্যে যে এলিমেন্টগুলো আছে এ বি সি যাই ধরে না কেন, এগুলো হচ্ছে সব স্কেলার। এবার দেখো তাহলে কি না, এই যে একে কমিউটেটিভ গ্রুপ হতে হবে উইথ রেসপেক্ট টু প্লাস। আমি শর্টে লিখে দিয়েছি দেখো এখানে আরেকবারটি। দেখো বলছে কিনা ভি একটা নন এমটি সেট, প্লাস হচ্ছে একটা বাইনারি কম্পোজিশন অন ভি, আর ডট হচ্ছে একটা এক্সটার্নাল কম্পোজিশন অন এফ, ঠিক আছে, অন এফ ফিল্ড অ্যান্ড যে ডট হচ্ছে একটা এক্সটার্নাল কম্পোজিশন অন এফ। বলছে ভি কে তখন ভেক্টর স্পেস বলবো যদি
প্লাসের রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপের প্রপার্টি হোল্ড করে দেয়, ঠিক আছে। অর্থাৎ কমিউটেটিভ গ্রুপের যা প্রপার্টি ছিল, এই যে আলফা বিটা গামা, অর্থাৎ এই যে ভি এর যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টের উপর বেস করে যদি আমরা যে এর কমিউটেটিভ গ্রুপের সমস্ত প্রপার্টি যদি হোল্ড করে দেয়, এবং ডটের রেসপেক্টে যদি মনোয়েডের প্রপার্টি হোল্ড করে। মনোয়েড মানে কি, তিনটে প্রপার্টি আছে, একটা ক্লোজার প্রপার্টি, একটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এবং একটা আইডেন্টিটি প্রপার্টি। ওটা দেখো তো, যদি সি ডট আলফা ইকুয়াল টু ভি, এখানে কি একটা আমার স্কেলার কোয়ান্টিটি আছে এবং একটা ভেক্টর কোয়ান্টিটি আছে। আর যখন স্কেলার এবং ভেক্টর কোয়ান্টিটি থাকবে পাশাপাশি, তখন আমরা সেখানে কিন্তু এই যে এক্সটার্নাল কম্পোজিশনগুলোকে ডটগুলোকে গোলের মধ্যে রাখবো, ঠিক আছে। তো এটা আমি বলেছিলাম। দেখো এখানে কি না ক্লোজার প্রপার্টি হোল্ড করছে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি সি ডট ডি ডট আলফা ইকুয়াল টু সি ডট ডি ডট আলফা। আবার দেখো ওয়ান ডট আলফা ইকুয়াল টু আলফা, অর্থাৎ কি না ক্লোজার, অ্যাসোসিয়েটিভ এবং আইডেন্টিটি, তিনটে প্রপার্টি যদি হোল্ড করে দেয় তখন সেক্ষেত্রে কি বলবো না মনোয়েড। এবং তার সাথে যদি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করে তখন সেক্ষেত্রে কি বলবো, সেটা হচ্ছে একটা ভেক্টর স্পেসকে ডিনোট করছে। এবার দেখো আমরা আসি সাবস্পেসে। যদি আমরা ধরে নিই ডব্লিউ হচ্ছে একটা সাবসেট অফ ভি, ডব্লিউ কে অবশ্যই ভি এর একটা সাবসেট হতে হবে ওভার দ্য ফিল্ড এফ এর মধ্যে, তখন এই ডব্লিউটাকে আমরা ভি এর সাবস্পেস তখনই বলবো যদি আলফা বিলংস টু ডব্লিউ এবং বিটা বিলংস টু ডব্লিউর জন্য আলফা প্লাস বিটা বিলংস টু ডব্লিউ হয়, এবং আলফা বিলংস টু ডব্লিউ এবং সি বিলংস টু এফ এর জন্য যদি সি আলফা বিলংস টু ডব্লিউ হয়। অর্থাৎ একাধারে প্লাসের রেসপেক্টে আর ডটের রেসপেক্টে যদি ক্লোজার প্রপার্টি দুটো হোল্ড করে যায়, তখনই আমরা সেক্ষেত্রে কি বলতে পারবো না, একে সাবস্পেস বলতে পারবো, ঠিক আছে। যেমন দেখো এখানে কি প্লাসের রেসপেক্টে যখন নেবো তখন দুটোই কিন্তু আমার ভেক্টর কোয়ান্টিটি আছে, দেখো আলফা বিটা দুটোই ভেক্টর কোয়ান্টিটি। আর ডটের রেসপেক্টে যখন নেবো তখন কি একটা স্কেলার এবং একটা ভেক্টর, যেমন দেখো আলফা বিলংস টু ডব্লিউ এবং সি বিলংস টু এফ, তো অর্থাৎ সি ইন্টু আলফা বিলংস টু ডব্লিউ হলে তখন সেটা কি বলবো না, সেটা হচ্ছে ডব্লিউ ইজ এ সাবস্পেস অফ ভি। এবার দেখো খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সূত্র আছে, বলছে কি না ইন্টারসেকশন বিটুইন টু সাবস্পেস ইকুয়াল টু সাবস্পেস, ইউনিয়ন বিটুইন টু সাবস্পেস মে নট বি এ সাবস্পেস। অর্থাৎ দুটো সাবস্পেসের আমরা যদি ইন্টারসেকশন নিই তখন সেটা অবশ্যই একটা সাবস্পেস হবে, কিন্তু দুটো সাবস্পেসে যদি আমরা ইউনিয়ন নিয়ে নিই তাহলে সেটা সাবস্পেস হতেও পারে বা নাও পারে। এবার বলছি দুটো সাবস্পেসের ইউনিয়ন ভ্যালুটা কখন সাবস্পেস হবে, যদি উইল বি এ সাবস্পেস যদি ইউ ইজ এ সাবসেট অফ ডব্লিউ বা ডব্লিউ ইজ এ সাবসেট অফ ইউ হয়। অর্থাৎ ইউটা ডব্লিউর ভিতরে বা ডব্লিউটা যদি ইউ এর ভিতরে বিলং করে যায়, তখন সেক্ষেত্রে কি বলতে পারবো না ইউ অ্যান্ড ভি এর দুটো ইউনিয়ন ভ্যালুটাও কি হবে না, একটা সাবস্পেস হবে, ঠিক আছে। তো আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার দেখো খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র আছে, যদি যে কোনো 2x2 রিয়েল ডায়াগোনাল ম্যাট্রিক্স বা 2x2 রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স, 2x2 রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, 2x2 রিয়েল আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, 2x2 রিয়েল লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, একদম চোখ মুজে এগুলো বলে দেবো, সবগুলোই কি হবে না ফর্মস এর সাবস্পেস, একটা সাবস্পেসকে কন্টেন্ট করবে। এবার দেখো লিনিয়ার কম্বিনেশন মানে কি, যখন কোনো একটা ভেক্টরকে আমরা বেশ কয়েকটা ভেক্টর এবং স্কেলারের মাল্টিপল স্কেলারের আমরা যখন এই কম্বিনেশন আকারে আমরা লিখতে পারবো, অর্থাৎ C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 প্লাস C3 আলফা 3 প্লাস ডট করে CR আলফা আর, তখন আমরা এক্ষেত্রে কি বলতে পারবো না বিটাটা আলফা 1 আলফা 2 আলফা 3 ডট করে আলফা আর এর একটা লিনিয়ার কম্বিনেশনে আছে, ঠিক আছে। এবার দেখো আমরা এখানে কি লিনিয়ার কম্বিনেশনের মধ্যে দুটো জিনিস আছে, একটা আছে লিনিয়ার ডিপেন্ডেন্ট এবং একটা আছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কাকে বলছে, যখন আমার এই যে আমি যে ইকুয়েশনে লিখেছি বিটা ইকুয়াল টু C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 প্লাস C3 আলফা 3 ডট করে CR আলফা আর, যদি এর প্রত্যেকটার নট অল ইকুয়াল টু 0, C1 C2 C3 ডট করে Cn আর স্কেলার অ্যান্ড নট অল 0, তখন সেটাকে বলা হচ্ছে কিনা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর যদি C1 C2 C3 ডট করে Cn ইকুয়াল টু অল 0, যদি এটা ইকুয়াল টু 0 হয় এবং এটার ক্ষেত্রে যদি C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 প্লাস C3 আলফা 3 করে Cn আলফা n ইকুয়াল টু 0, এর মধ্যে যদি C1 C2 করে Cn পর্যন্ত সবকটাই যদি 0 হয়ে যায়, তখন সেটাকে বলা হচ্ছে কি না, তাকে বলা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর যদি C1 C2 C3 করে Cn যদি নট অল 0, তখন সেটাকে কি বলা হচ্ছে না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। আর এক্ষেত্রে মনে রাখবে নাল ভেক্টর যেটা আছে থিটাটা হচ্ছে অবশ্যই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। দ্য সেট কন্টেনিং অফ এ সিঙ্গেল নন জিরো ভেক্টর আলফা ইজ এ ভেক্টর স্পেস ভি ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। যদি কোনো একটা ভেক্টর স্পেস ভি এর মধ্যে একটা সিঙ্গেল যে দ্য সেট কনসিস্টিং অফ এ সিঙ্গেল নন জিরো ভেক্টর, একটা সিঙ্গেল নন জিরো ভেক্টর যদি কনসিস্ট করে, তখন সেটাকে কি বলা হচ্ছে না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হচ্ছে। এবার দেখো যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, ভুল বলে দিলাম, এটা কি না সি ইন্টু আলফা ইকুয়াল টু যদি 0 হয়, তার মানে কি সি ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নয়, ভুল করে বললাম, এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে। এবার দেখো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি না, যদি কোনো একটা সেট লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তবে তার সুপার সেট যেটা হবে, সুপার সেটটাও লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। অর্থাৎ যদি ছোট সেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, তাহলে তার বড় সেটটা কি হবে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। আবার দেখো একই রকম করে যদি বড় সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে ছোট সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। অর্থাৎ কি না সুপার সেট অফ এ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস উইল বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আবার কি না সাবসেট অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস উইল বি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। অর্থাৎ আমরা মনে রাখবো কি করে
যদি ছোটটা ভদ্র হয় তাহলে বড়টা ভদ্র হতে বাধ্য, আর যদি বড়টা অভদ্র হয় তাহলে ছোটটা তো অভদ্র হবেই, ঠিক আছে, দ্যাটস ন্যাচারাল ব্যাপার, ঠিক আছে। তো সুতরাং লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর লিনিয়ারলি ইনডিপেন্ডেন্ট এইভাবে আমরা মনে রাখবো। পরবর্তী বেসিস কি না, যদি ভি একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ হয়, দ্য সেট অফ ভেক্টরস এস ইন ভি ইজ সেড টু বি দ্য বেসিস। অর্থাৎ এই যে সেট অফ ভেক্টরস এস কে আমরা তখনই বেসিস বলবো যদি এই যে সেট অফ ভেক্টরস এসটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় এবং ইটস জেনারেটস ভি, অর্থাৎ এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ভি অ্যান্ড ইটস জেনারেটস ভি। যদি এই দুটো প্রপার্টি হোল্ড করে যায় তখনই তাকে বলবো কি না বেসিস। আর ওই যে এই বেসিস অর্থাৎ বেসিসের মধ্যে যতগুলো এলিমেন্ট কন্টেন্ট করবে, অর্থাৎ দ্য নাম্বার অফ ভেক্টরস ইন এ বেসিস ইজ সেড টু বি দ্য ডাইমেনশন অর র্যাঙ্ক অফ দ্য ভেক্টর র্যাঙ্ক অফ দ্য ভেক্টর স্পেস ভি, ঠিক আছে। তো সুতরাং কি না একে ডিনোট করা হয় কি না ডাইমেনশন অফ ভি দ্বারা, অর্থাৎ একটা বেসিস যতগুলো এলিমেন্টকে কন্টেন্ট করছে সেটাই হচ্ছে তার ডাইমেনশন, ঠিক আছে। পরবর্তী যেটা আছে এভরি ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস ফর্ম এ বেসিস। খুব গুরুত্বপূর্ণ থিওরেম, প্রত্যেকটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস যদি হয় তখন সেটা অবশ্যই কি করবে না একটা বেসিসকে কন্টেন্ট করবে, ঠিক আছে। তো আমরা সুতরাং যদি একদম দেখে নেবো বেসিসের অন্য কোনো সূত্র লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট অত কিছু দেখতেই যাবো না। যদি কোনো ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস দেখতে পাই ডাইরেক্টলি বলে দেবো সেটা কি হবে না একটা বেসিস হবে। এবার দেখো যদি ঘুরিয়ে বলা হয় যদি ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু এন হয়, দেখো ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু এন মানে কি সেটা বেসিস হবে। বলছে দেন এনি এন প্লাস ওয়ান ভেক্টরস ইন ভি ইজ এ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ঠিক আছে। বেসিস হতে গেলে কি হবে না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, অর্থাৎ এখানে যদি এন সংখ্যক পর্যন্ত লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এন প্লাস ওয়ান তম ভেক্টরসটা কি হয়ে যাবে না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখবে, কারণ বেসিস হতে গেলে অবশ্যই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। আর অবশ্যই কি হতে হবে না এটা মেন যে ভেক্টর স্পেসটা আছে ভিটাকে ওই ভিকে জেনারেট করতে হবে। এবার দেখো দুটো গুরুত্বপূর্ণ সূত্র আছে, যদি ইউ আর ভি দুটো সাবস্পেস হয় তাহলে ডাইমেনশন অফ ইউ প্লাস ভি ইকুয়াল টু কি হবে না ডাইমেনশন অফ ইউ প্লাস ডাইমেনশন অফ ভি মাইনাস ডাইমেনশন অফ ইউ ইন্টারসেকশন ভি। আর দেখো পরবর্তী যেটা আছে যদি ভি একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস হয় এবং ইউ কমা ডব্লিউ যেটা কম্পোনেন্ট অফ ইচ আদার ইন ভি হয়, কম্পোনেন্ট অফ দ্য ইচ আদার মানে কি অর্থাৎ একটা অপরটার কম্পোনেন্ট হয়, ঠিক আছে। অর্থাৎ ইউটা ভি এর মধ্যে বা ভিটা ইউ এর মধ্যে যদি রয়ে যায়, ইউটা ডব্লিউর মধ্যে বা ডব্লিউটা ইউ এর মধ্যে যদি রয়ে যায় তখন সেক্ষেত্রে আমরা কি বলবো না ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু ডাইমেনশন অফ ইউ প্লাস ডাইমেনশন অফ ডব্লিউ। আদারওয়াইজ কি যদি যে কোনো সাবস্পেস হয় তাহলে ডাইমেনশন অফ ইউ প্লাস ভি ইকুয়াল টু কি হবে না ডাইমেনশন অফ ইউ প্লাস ডাইমেনশন অফ ভি মাইনাস ডাইমেনশন অফ ইউ ইন্টারসেকশন ভি, ঠিক আছে। এবার দেখো যদি ভি একটা ভেক্টর স্পেস হয় এবং ডব্লিউ যদি একটা সাবস্পেস হয়ে যায় তাহলে ডাইমেনশন অফ ভি বাই ডব্লিউ ইকুয়াল টু কি হবে না ডাইমেনশন অফ ভি মাইনাস ডাইমেনশন অফ ডব্লিউ। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে। পরবর্তী দেখো দুটো সূত্র আছে ডাইমেনশনের ক্ষেত্রে, যদি এস একটা ভেক্টর স্পেস হয় অফ এন ক্রস এন রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্সের, ঠিক আছে। যদি এন ক্রস এন একটা রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স হয় এবং এস যদি একটা ভেক্টর স্পেস হয় তাহলে সেক্ষেত্রে ডাইমেনশন অফ এস ইকুয়াল টু কি হবে না এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। আর যদি এটা এন ক্রস এন রিয়েল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে যায় তখন সেক্ষেত্রে ডাইমেনশন কত হবে না এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, ঠিক আছে। যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তার ডাইমেনশন হলে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। আর যদি তোমার যে মানে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তার ডাইমেনশন বের করতে পারলে তখন কি হবে না এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, ঠিক আছে। এবার যেটা আছে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আমরা জানি সাই এ ইন্টু ল্যামডা ইকুয়াল টু এ মাইনাস ল্যামডা ইন্টু আইএন ইকুয়াল টু জিরো। এটা মনে রাখবো একদম এ মাইনাস ল্যামডা ইন্টু আইএন ইকুয়াল টু জিরো, যেখানে আইএন হচ্ছে কি না একটা ইউনিট ম্যাট্রিক্স। তো দেখো এক্ষেত্রে যদি একটা এন ক্রস এন অর্ডারের একটা ম্যাট্রিক্স নিয়ে আছে A11 A12 A13 করে 1n, শুধুমাত্র এই যে ডায়াগোনাল এলিমেন্ট যেগুলো আছে সেই ডায়াগোনাল এলিমেন্টগুলোকে আমরা কি করে নিলাম না ডায়াগোনাল এলিমেন্টগুলো থেকে ল্যামডা মাইনাস করে দিলাম। এরপর তার যে ডেট ভ্যালুটা নিলাম সেই ডেট ভ্যালুটা যেটা আসছে সেটাই হচ্ছে কিনা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ডেট ভ্যালুটা ইকুয়াল টু জিরো করে যেটা আমরা যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনটাই হচ্ছে কিনা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এবং সেই ইকুয়েশনটার ক্ষেত্রে আমরা কিনা ক্যালি হ্যামিল্টন থিওরেম অ্যাপ্লাই করতে পারি। কি লেখা আছে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাই ইটস ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। প্রত্যেকটা স্কোয়ার ম্যাট্রিক্সে কি করে না ওর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। সাপোজ যে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলো তাহলে এ মাইনাস ল্যামডা ইন্টু আইএন দিলে আমরা একটা ইকুয়েশন পাবো, সেই ইকুয়েশনটাই কি হবে না একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হয়ে যাবে। আমরা সেক্ষেত্রে কি করবো না ল্যামডার জায়গায় আমরা সেক্ষেত্রে এ কে কনভার্ট করে দেবো, এ কনভার্ট করে দিয়ে একটা এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা যাই হোক একটা ইকুয়েশন পেয়ে যাবো। 2 ডিগ্রি হলে কোয়াড্রেটিক, 3 ডিগ্রি হলে কিউবিক ইকুয়েশন পেয়ে যাবো। সেই ইকুয়েশনটাই হচ্ছে কি না একটা না ওই ক্যালি হ্যামিল্টন থিওরেম বলছে এটাই বলছে এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাই ইটস ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এবার দেখো আইগেন ভ্যালু কি বলেছে এ রুট অফ দ্য ইকুয়েশন অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স ইজ সেড টু বি দ্য আইগেন ভ্যালু অফ এ। অর্থাৎ কোন একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের যে রুটগুলো বেরোচ্ছে সেই রুটগুলোই হচ্ছে কি না আইগেন ভ্যালু অফ এ। পরবর্তী যেটা আসি দ্য প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ এ ডেটেড। অর্থাৎ কি না দ্য প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স একটা স্কোয়ার ম্যাট্রিক্সের যতগুলো আইগেন ভ্যালুর প্রোডাক্টটাই হচ্ছে কিনা ডেটে। আর দ্য আইগেন ভ্যালু অফ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স ইকুয়াল টু ডায়াগোনাল এলিমেন্ট। যদি ডায়াগোনাল ম্যাট্রিক্স থাকে তাহলে শুধুমাত্র তার কিনা ডায়াগোনাল এলিমেন্ট আছে বাকি কোনো এলিমেন্ট নেই, তার মানে তার যে ডায়াগোনাল এলিমেন্টগুলো আছে সেই ডায়াগোনাল এলিমেন্টগুলোই হয়ে যাবে কি না আইগেন ভ্যালু। আর দেখো আর একটা গুরুত্বপূর্ণ আছে যদি ল্যামডা একটা আইগেন ভ্যালু হয় এর তাহলে মনে রাখবে ল্যামডা ইনভার্সটা আইগেন ভ্যালু হবে কার না এ ইনভার্সের।
আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, এবং তার সাথে সাথে গ্রুপ, রিং, ফিল্ড, ভেক্টর স্পেস এবং কি সেট, রিলেশন, ম্যাপিং এর যত কিছু থিওরেম ছিল সমস্ত থিওরেম বলে দিলাম। এর পরের ক্লাসে এই অ্যাবস্ট্রাক্টের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসবো, ফুল অ্যাবস্ট্রাক্ট। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।